আবির রাব্বির কাছে আসলো। রাব্বির হাত পা দড়ি দিয়ে বাঁধা আছে। আবির এসেই রাব্বিকে বলল, তোর পরিবারের সবাই সেভ আছে আমার কাছে, এখন বল কি হয়েছে। আমি তোকে সবটা বলছি, সব বলবো তোকে। বল। আসলে আমি জানি না ওকে। আমি একদিন ফিরেছিলাম, রাতের দিকে ফিরেছিলাম বাসায়, তখন কয়েকটা ছেলে আসে আমার সামনে, আমাকে তুলে নিয়ে যায়, আমাকে একজনের সামনে নিয়ে আসে। লোকটার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমার সামনে কতগুলো টাকা রেখে বলে, এখানে টাকা আছে আর তোকে ভিডিও দেখাই, দেখ তোর পরিবারকে আমি যে কোনো সময় মেরে দিতে পারি। খুব সিম্পল একটা কাজ করে দিতে হবে আমাকে, আর একটা সব সময় সিক্রেট থাকবে। এখন বল রাজি হবে কি না? আপনি কে? আমি ডিমন সায়ান। আমার কাজটা কি? আবিরের ওপর নজর রাখা, আবিরকে কি কি করে তার ছবি তুলে সেই ছবিগুলো আমাকে আর আবিরকে পাঠিয়ে দেওয়া। আমি এটা কেন করব? না করলে অনেক খারাপ হবে বলেই তো দিলাম। আমি করব, আমার পরিবারের যেন কিছু না হয়। তারপর আমি তোর ওপরে নজর রাখি, তোর সব কাজের পিকচার আমি ইমনকে পাঠিয়ে দেই। আমি আর কিছু জানি না। ও ক্যারমাটা তাহলে তোর না, ওর? হুম। আচ্ছা চলে যা। আবির এবার কি করবে প্ল্যান সাজাতে থাকে। তবে প্রশ্ন হলো, ডিমন স্নাইপার কি চাই? ওর চাওয়াটা বুঝলে আবির ধরে ফেলতো সে কে। আবির মনে মনে ভাবতে থাকে তার কি করতে হবে। ভর্তি হয়ে আসার পর থেকে অলস সময় কেটেছে ইরিনের। এখন রাত 2টা। ইরিন বারান্দায় এসে দাঁড়ালো। পরশু ওর ওরিয়েন্টেশন ক্লাস, নতুন জীবন শুরু হবে। হালকা টেনশন হচ্ছে। আসলে ঠিক টেনশন না, উত্তেজনা। নতুন কেরিয়ার, জীবনের নতুন দিক। আবিরদের বারান্দায় ছায়া দেখা যাচ্ছে, কেউ বসে আছে মনে হচ্ছে। ইরিন আবার তাকালো, না কিছুই নেই। একটু পর আবার দেখলো, বিরক্ত লাগছে। কি হচ্ছে এসব তার সাথে? সারাদিন আবিরকে ভেবে ভেবে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। রাত দুপুরেও জ্বালাতন। হঠাৎ আবিরের ডাক শুনেই চমকে উঠল ইরিন। হরিণ। ইরিন জবাব দিল না। ওর দৃষ্টিভ্রমের সাথে কি শ্রুতিভ্রম হচ্ছে শিওর না। রুমে ঢুকে যাবে যদি সত্যি সত্যি আবির হয়। আবির ফোনের টর্চ অন করে ওদের বারান্দায় আলো ধরল। আলোটা ঠিক ইরিনের চোখ বরাবর এসে পড়েছে। হাত দিয়ে আলো ঢাকার চেষ্টা করলো সে। এত রাতে বারান্দায় কি করছিস? তোর তো পরশুদিন ক্লাস আছে। আপনি এত রাতে? হ্যাঁ আমি। আপনি কখন এসেছেন? এই তো একটু আগে। কালকে ঢাকা চলে যাচ্ছি। জানি। ইরিন নিরস গলায় বলল। ও। আবির ওকে মৃদু গলায় ধমক দিয়ে বলল, এত রাতে চুল ছেড়ে দিয়ে বারান্দায় কি করছিস? চুল বাঁধ। ইরিন হাত কোপা করে চুল বেঁধে ফেলল। ঘুম আসছে না। অলস লোকদের ঘুম কম হয়, তুই তো আকামে ঢেকি, তোর ঘুম কম হয়। অবশ্য মেডিকেল লাইফে রাত জেগে পড়াটা অভ্যাস ভালো। যত কম ঘুমাতে যেতে পারবি ততই মঙ্গল। রাত জেগে পড়াশোনা করা যায়, তবে ব্যাপারটা একটু আলাদা। তুই তো আবার বিশ্বের ফাঁকিবাজ। আপনি তো রাতে ঘুমান না, গুনগুন করে গান করেন আর কফি খান। আবির হাঁ করে ওর দিকে চেয়ে আছে, তারপর বলল, সে তো অনেক রাতের দিকে, তুই রাত জেগে আমাকে পাহারা দিস। ইরিন ঠোঁট কামড়ালো, তারপর বলল, পাহারা দেবো কেন? প্রায় আপনাকে দেখি তাই। যা শুয়ে পড়, সকালে তো তাড়াতাড়ি উঠতে হবে, ঢাকায় যাবি। ইরিন চুপচাপ দাঁড়িয়ে রইল। আজকে সারা রাত আবিরের সাথে গল্প করতে ইচ্ছে করছে তার। দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেতে বললাম না? ইরিন ভিতরে ঢুকে গেল। কারণ যতক্ষণ না ইরিন ভিতরে ঢুকবে ততক্ষণ আবির চিল্লাচিল্লি করেই যাবে। তার চেয়ে ভিতরে ঢুকে যাওয়াটাই ভালো। রুমে ঢুকে ইরিন কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করলো। আবির গুনগুন করছে। ইরিনের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুর সুর ওর কানে বাজছে। আবির ভাই সিঙ্গার হলেই পারত, একটু রোমান্টিকও হতে পারত। আফসোস। আবির আরিয়ানের রুমের সামনে এসে দাঁড়ালো। পায়চারি করছে সে। আরিয়ান বের হবে এমন সময় আবিরকে দেখে বলে, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভয় পাইলি মনে হলো? ভয় পাবো কেন? পেতেও পারিস। তুই আমার রুমের সামনে কি করিস? বড় ভাই তুই, এক জায়গাতে যাব ভাবছি, তোর ক্যামেরাটা আমাকে কিছুক্ষণের জন্য দে তো। ক্যামেরা? আমার কোনো ক্যামেরা নেই।
আবির কথাটা শুনে হাঁটা ধরল। আরিয়ান অবাক হয়। হঠাৎ আবির আসলো, আবার চলে যাচ্ছে। একবারও বলল না কিছু। আবিরের এমন অদ্ভুত আচরণে আরিয়ান অবাক হয়। আরিয়ান ডাক দেয় আবিরকে। কি রে, চলে যাচ্ছিস কিছু না বলে? এমনিতেই। আবির মুচকি হাসলো। তারপর আমি ইরিনকে বিয়ে করতে চাই। আবিরের কথা শুনে সবাই আবিরের দিকে তাকালো। আরিয়ান আসলো সেখানে। আবির বলে, আমি ইরিনকে বিয়ে করতে চাই। আগে আমি যখন বলেছিলাম আমার বাবার কিছুই লাগবে না, কিন্তু এখন বলছি আমার সবটাই লাগবে। সম্পত্তির ভাগ আমার লাগবে। আর ইরিনকে আমি বিয়ে করব। ওর বাবার সম্পত্তি সব কিছু আমার লাগবে। সো আপনারা জলদি ব্যবস্থা করুন। আবির কথাগুলো বলে চলে আসে বাড়ি থেকে। সবাই ভাবতে থাকে হঠাৎ আবিরের কি হলো, সে এভাবে কেন কথা বলছে। আবির বের হবে বাড়ি থেকে, তখনই আরিয়ান ডাক দেয় আবিরকে। আবির, হুম, তুই এসব কি শুরু করেছিস? ভাবছি বিয়ে করব, সব সম্পত্তি আমার হবে। অনেক খুশি আমি। আমার প্ল্যান হলো আজকে ইরিনকে ঢাকাতে নিয়ে যাব। রাস্তায় যেতে আমি ইরিনকে নিয়ে সোজা কাজী অফিসে যাব, তারপর বিয়ে করব। পুরো সেটেল। খুব খুশি তাই না? আয় ভাই, তোকে একটু খুশিতে জড়িয়ে ধরি। আবির আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে। আবিরকে বলে, তোর ঢং করবি না, একদম বিরক্ত লাগছে। আমার কাজ আসে, যাচ্ছি। আরিয়ান কথাটা বলে চলে যায়। আবির মুচকি হাসলো। আরিয়ান আর পিছনে তাকায় না, সে চলে যায় গাড়ি নিয়ে। ইরিন, মাইমুনা বেগম আর আজাদ বাড়ি থেকে বের হলো। একটা গাড়িতে করে তিনজন যাচ্ছে। আবির ঠিকানা দিয়ে দিয়েছে কোথায় যেতে হবে ওদের। আবির নিজেই যেত, কিন্তু সে তার কাজের জন্য যেতে পারছে না। ইরিনের খুব মন খারাপ, ইচ্ছে ছিল আবিরের সাথে যাওয়ার, কিন্তু আবির সকাল থেকে একবারও আসেনি ওদের বাসায়। ইরিন আবিরকে মনে মনে বকা দেয়। এই ছেলেটার তো ভাব কেন, সবসময় আমার সাথে শয়তান মার্কা আচরণ করে, পচা ছেলে একটা। ওরা গাড়ি নিয়ে অনেক দূর চলে এসেছে। হঠাৎ দেখে সামনে আরিয়ান দাঁড়ালো। সে হাত নাড়ছে গাড়ি থামানোর জন্য। আজাদ সাহেব আরিয়ানের সামনে এসে গাড়ি ব্রেক করলো। সাথে সাথেই কতগুলো ছেলে এসে পুরো গাড়ি ঘিরে ধরে। আজাদ সাহেব গাড়ির দরজা খুলে বাইরে আসে। আরিয়ানের দিকে তাকিয়ে তিনি বলেন, কি হচ্ছে আরিয়ান, তুই এখানে কেন? কি করছিস? ছেলেগুলো কারা? আরিয়ান কোনো কথা বলে না। ইরিনদের পাশের দরজা খুলে ইরিনের হাত ধরল, তারপর টেনে বের করে আনে। আরিয়ান ভাই, আমার হাত ধরেছেন কেন? এমন আচরণ করছেন কেন? ছাড়ুন। ইরিনের হাত ছাড় বলছি। আঙ্কেল, আমি ইরিনকে তুলে নিয়ে যাচ্ছি। আমি ওকে বিয়ে করব, যা খুশি করব, বাট ইরিনকে আমি নিয়ে যাচ্ছি। আরিয়ান, ইরিনের হাত ছাড়ো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন আমাকে। এই দুইটারে পিটা। আরিয়ানের কথা মতো ছেলেগুলো আজাদ আর মাইমুনাকে পেটায়। দুজনকে ভালো মতো পিটিয়ে চলে যায়। আরিয়ান ইরিনকে গাড়িতে তোলে। ইরিন চিৎকার করতে থাকে। এই জন্য ইরিনকে ইনজেকশন পুশ করে ইরিনের হাতে। ইরিনের শরীরে প্রথমবার ড্রাগ প্রবেশের ফলে ওর শরীর কয়েক মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে যায়। আজাদ আর মাইমুনা বেগম রাস্তায় পড়ে থেকে আরিয়ানের গাড়ি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তাছাড়া তাদের কিছুই করার নেই। কিছু সময় পর ওরা কোনো রকমে বাড়িতে ফিরে আসে। তখন দুপুর হয়ে গেছে। আবির সোফাতে বসেই আছে। আজাদের গাড়িটা খুব দ্রুত বাড়িতে প্রবেশ করে। রক্তাক্ত অবস্থায় বের হয় আজাদ সাহেব। দ্রুত আবিরদের বাড়িতে প্রবেশ করে। আজাদকে এভাবে দেখে সৈকত সাহেব দ্রুত এগিয়ে আসেন। আজাদ, কি হয়েছে তোর? এভাবে কেন আসছিস? রক্ত গায়ে কেন? ও আমার মেয়েকে আবির কোথায়? ইরিনের কি হয়েছে? ইরিন কোথায়? আরিয়ান ইরিনকে তুলে নিয়ে গেছে। আবির কোথায়? গাড়িতে মাইমুনা বসে আছে। আমি ভাবির কাছে যাচ্ছি। আবির আছে এখানেই। ইরিনকে আরিয়ান। বড় বাবা, আরিয়ান ইরিনকে তুলে নিয়ে গেছে, তাই তো? আমি জানি সে তুলে নিয়ে যাবে। আবির, ইরিনকে নিয়ে আয়। আমি তো যাবই, তবে ওনাদের একটু বলবেন ওনাদের গুণধর বড় ছেলে কেমন গুণের মানুষ। সৈকত, আরিয়ান অনেক খারাপ, ওর জন্যই শিরিন মরেছে। আমার ছোট মেয়েটাকেও সে নিয়ে গেছে।
তুই শিরিনের জন্য আবিরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, কিন্তু সব দোষ আরিয়ানের। আচ্ছা, তোকে আগে ডাক্তার দেখাই, তারপর শুনবো। আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে দে। ইরিন কোথায়? আচ্ছা, ইরানিকে আনবো তো, তুই একটু শান্ত হ। আমি ডাক্তারকে কল করেছি, আসছে এক্ষুনি। আবির চুপচাপ বসে ফোন বের করে গেমস খেলতে শুরু করেছে। ক্লাস অফ ক্লান গেম খেলে আবিরের মধ্যে কোনো উত্তেজনাই নেই। সে বসে আছে বেশ আরামসে। ডক্টর আসে, বেশ কিছুক্ষণ সময় দুজনের সেবা করে সুস্থ করে। ততক্ষণে বিকেল হয়ে গেছে। আবির দুপুরের খাবার খেয়ে আবার বসেছে সেই আগের জায়গাতে। সবাই এসে বসলো। আজাদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখন সবটা বল। আবির, তুই এখনো যাসনি ইরিনকে আনতে? ও, তুই জানবি কি করে ইরিনকে সে কোথায় নিয়ে গেছে? আমার ইরিনকে সে মেরে ফেলবে। আমি জানি তো ইরিন কোথায় আছে। জানিস, তাহলে তুই এতক্ষণ যাসনি কেন? একটু আরিয়ানের গল্প শুনবো বলে বসে আছি। কত মানুষের কত নাটক দেখার বাকি আছে তো। গুণধর ছেলের নাটক দেখতে হবে আমার। আজাদ, কি হয়েছে বলবি তো? আমি বলছি, বড় বাবার গাড়িতে করে যাচ্ছিলাম। আরিয়ান আগের থেকে রাস্তায় দাঁড়িয়েছিল। গাড়ি থামায় বড় বাবা। তখন আরিয়ান তার লোকজন এনে বড় বাবাকে মেরে ইরিনকে নিয়ে চলে যায়। তাই তো বড় বাবা? আবির, তুই এত কিছু জানিস, আমাদের আগে বলিসনি কেন? তুই জানতিস ইরিনকে সে নিয়ে যাবে? হ্যাঁ, জানতাম তো। আর আমি চাচ্ছিলাম ইরিনকে যেন আরিয়ান নিয়ে যায়। সৈকত সাহেব রাগে এগিয়ে এসে আবিরের গালে চড় দেয়। তারপর বলে, তুমি সব জানো, তাহলে কেন আগে বলুনি? আর তুমি কেন চাইছো আরিয়ান এটা করুক? ও, বুঝেছি, আমার বড় ছেলেকে তো তোমার পছন্দ না, তাই না? এই জন্য ও খারাপ কাজ করুক, তাতে তোমার কিছু আসে যায় না। বাহ, কি সুন্দর! ফ্রি হিট বলে 6 মারতে আসছেন নাকি? তোরা কি চুপ করবি? আবির, কি হয়েছে বলবি তো? বলবো তো। আগে ইরিনকে নিয়ে আসি। শিরিনের মতো তাকে আমি হারাতে দেবো না বড় বাবা। হয়তো ইরিন মরলে তোমার বন্ধু মানে ওই শয়তান বাবা বলে আমার জন্য ইরিনকে মেরেছে, যা উনি 10 বছর আগে বলেছিলেন। মানে কি বলছিস তুই? আবির কিছু বলল না, ফোন চাপছে। হঠাৎ ফোন রেখে এসে পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলো। ওরা ভয় পায়। জামিলকে মারার দিনও আবির সেম জায়গাতে বসে সিগারেট ধরিয়েছিল। তারপর জামিলকে মেরে ফেলেছে সে। তার মানে এবার আরিয়ানের পালা। কথাটা ভাবতেই সাবিনার বুক কেঁপে উঠল। ভাই বনাম ভাই, কি তবে এবার শেষ হতে যাচ্ছে সব? আবির সিগারেট টানতে থাকে। আজাদ বলে, আরিয়ান আর শিরিন প্রায় সমবয়সী। শিরিন আরিয়ানকে অনেক ভালোবাসতো। আরিয়ান তাকে ভালোবাসা দেখিয়েছিল, তবে শিরিনের ভালোবাসাটা সত্যি ছিল আর আরিয়ানেরটা মিথ্যা ছিল। তোর বড় ছেলে সবচাইতে আদরের ছিল। শিরিন যেখানে সুসাইড করে সেখানে আরিয়ান আর শিরিন কথা বলছিল। আবির দেখে সেটা। সেদিন ইরিন আপু আরিয়ানকে বলেছিল, আরিয়ান, আমি প্রেগনেন্ট, আমাকে কবে বিয়ে করবে? আরিয়ান এটা শুনে রেগে যায়। সে বলে, প্রেগনেন্ট মানে কবে? ইরিন বলে, তোমার বাচ্চাই তো আমার পেটে, আমাকে বিয়ে করো জলদি। আরিয়ান আরও রেগে যায়। সে বলে, আমি বাইরে গিয়ে পড়তে চাই, এত দ্রুত আমি বিয়ে করতে চাই না। আর এসব প্রেগনেন্টের নাটক বন্ধ করো। মেডিসিন খেয়ে নষ্ট করে দাও বাচ্চা। চলো ঢাকাতে গিয়ে নষ্ট করে আসি। শিরিন তখন বলে, না, এটা কেন নষ্ট করব? বিয়ে করে তো রেখে গেলেই পারো। আরিয়ান তখন শিরিনের গালে চড় মারে। আমি তোকে ভালোবাসিনি, তোর সাথে জাস্ট মজা করেছি, তোকে ব্যবহার করেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না। শিরিন অনেক কান্না করে, আরিয়ানের পা জড়িয়ে ধরে। আরিয়ান শিরিনের পেটের জোরে লাথি দেয়। তারপর শিরিনের গলার উপর পা ধরে চেপে ধরে। আমি পিছনে ছিলাম, ফোনে ভিডিও রেকর্ড করি। আরিয়ান যখন শিরিনকে মেরে ফেলে তখন আমি পিছনেই দাঁড়িয়েছিলাম। বড় বাবাকে ডাকতে যাব তার আগে আরিয়ান এসে আমাকে চড় মারে। আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, কোথায় যায় জানি না। আমি তখন চড় খেয়ে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে তখন দেখি শিরিনের ওড়না আমার হাতে, আর শিরিন গাছের সাথে ঝুলছে। আরিয়ান যখন আপনাদের বলে আরিয়ান যা যা করেছে সেটা সব আমার নামে চালিয়ে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই আপনারা সবাই এসে আমাকে পেটালেন। জামিল পুলিশ আনবে বলে তার কাছে কেস ঢাকার জন্য সব দলিল দিয়ে দিলেন। আমার কথা শুনেননি কেউ আপনারা।
আরিয়ান যা বলেছে তাই বিশ্বাস করেছে। সেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বারবার ঘুরে তাকিয়েছিলাম পিছনে, ফোনটা খোঁজার চেষ্টা করি কিন্তু পাইনি। আমি তখনও দোষী, আজও দোষী। ওয়াও, বাট এবার আর আরিয়ানকে সুযোগ পাবে না, আর সুযোগ দেবও না। আমাকে মারলে কিছু বলতাম না, বাট সে বড় মা আর বড় বাবাকে মেরেছে, ইরিনকে তুলে নিয়ে গেছে। মিস্টার সৈকত সাহেব, কথাটা কষ্ট হলেও শুনেন, প্রস্তুতি হয়ে যান বড় ছেলে নয়তো ছোট ছেলের লাশ কাঁধে নেওয়ার জন্য। তবে ওয়ার্নিং, আমার আর আরিয়ানের মাঝে যদি কেউ আসে। সেই ফোনটা আমি পেয়েছিলাম আবির, ভিডিওটা আমি দেখি, তোর বড় মা আর আমি দেখি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চুপ ছিলাম এতদিন, বড় ছেলের দোষ দেব, সৈকত রাগ করবে, বন্ধুত্ব নষ্ট করে দেবে ভেবে চুপ ছিলাম। আবির মুচকি হাসলো। বর্ষা থেকে উঠে দাঁড়ালো সে, তারপর বলল, আরিয়ান ইরিনকে তুলে নিয়ে যাবে, সেটা আমারই প্ল্যানের মাফিক, কারণ এটাই ছিল মাইন্ড গেম। আসি, বেঁচে থাকলে ইরিনের সাথে দেখা হবে। আবির চলে যেতেই সৈকত সাহেব বাড়িতে প্রবেশ করে জায়নের শ্বশুর, পুলিশ অফিসার, চেয়ারম্যান, এমপিরা, যাদের সাথে আবির এতদিন যা যা করেছে সবাই এসেছে। সবাই এসে বসে ওনাদের সামনে। আবির তাদেরকে ফোন করেছিল সবার সাথে আজ দেখা করে আবির চলে যাবে। সবাইকে আসতে দেখে সৈকত অবাক হয়। আপনারা এখানে? সৈকত সাহেবের কথা শুনে জায়নের শ্বশুর মানে জারার বাবা বলে, আবির নাকি চলে যাবে পার্মানেন্ট, তাই দেখা করতে এসেছি। আবির কোথায়? আবির চলে যাবে, ও তো বাহিরে, ইরিনকে আনতে গেছে। ইরিন কোথায়? আর আজাদ সাহেব, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? ইরিনকে তুলে নিয়ে গেছে একজন, আবির আনতে গিয়েছে, টেনশন হচ্ছে। ও, এই ব্যাপার? টেনশনে কিছু নেই। আমার ভাইয়ের মেয়েকে আকাশ নামের একজন তুলে নিয়ে গিয়েছিল। আবির এই দেয়, এই জন্য আবিরের সাথে দেখা করতে আসা। কি, কবে? জায়ানের সাথে বিয়ের আগেই হয়েছিল। আবিরের মতো একটা ভালো ছেলে আপনাদের কাছে, চিন্তার কিছু নেই। ও যেভাবে যাবে সেখানে কিছু একটা তো করবেই। আবির স্যার আসলে অনেক বড় মনের মানুষ। ওরা সবাই আবিরকে নিয়ে কথাগুলো শুনতে থাকে। সৈকত সাহেব আবিরকে নিয়ে কথা শুনে অবাক হয়। এছাড়া ওনার কিছুই করার নেই। আবির একটা ছোট বাজারে আসে। এখানে অলরেডি আবির অর্কদের ডেকেছে, তারা সবাই আছে আশেপাশে। আবির কিভাবে আরিয়ানের লোকেশন পাচ্ছে সেটা পরে জানা যাবে। আবির সন্ধ্যার আগেই পৌঁছেছে এখানে। একটি চায়ের দোকান খোলা আছে। আবির গিয়ে চায়ের দোকানে বসলো। একটা ছেলে আসলো দোকানে, কতগুলো কলা আর রুটি কিনতে চাইলো। সব মিলিয়ে দাম হয় 50 টাকা। ছেলেটা 100 টাকা দিয়েই চলে যেতে থাকে। দোকানে বাকিটা ফেরত দিতে গেলে ছেলেটা দাঁড়ায় না। আবির ছেলেটার দিকে তাকাই, ডাক দেয় ছেলেটাকে। ছেলেটা দাঁড়ালো। আবির সামনে আসে, বলে, তোর নাম কি? সুজন। ডাকলেন কেন? বাসা কি এখানেই? না মানে হ্যাঁ। ওকে। আবির পকেট থেকে ফোন বের করে, তারপর ইরিনের ছবি দেখিয়ে বলে, মেয়েটাকে দেখছো? ছেলেটা ফোনের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে দৌড়ানো শুরু করে। আবির মুচকি হাসলো। অর্করা পিছু নেয় ছেলেটার। আবির ছেলেটার দিকে তাকিয়ে থাকে। সে একটা বিল্ডিংয়ের ভিতর চলে যায়। আবির অর্কদের কল দিয়ে ডাকতে থাকে। আরিয়ান ওই বিল্ডিংয়ে আছে, আমি একা যাচ্ছি, তোমরা পুরো বাজার ঘিরে রাখো। আর আরিয়ানের যতগুলো লোক আছে সবাইকে ধরে এক জায়গায় করো। আমি যাচ্ছি ভিতরে। আবির পাঁচিল টপকে ভিতরে আসে, কেউ নেই। আবির সিঁড়ি বেয়ে 3 তলাতে চলে আসে। এইটাই শেষ ফ্লোর। আবির সবগুলো রুমের সামনে দিয়ে যেতে থাকে। সব রুম তালা ঝোলানো দরজায়। একটা রুমের দরজার ভিতর থেকে আটকানো। আবির যেয়ে দরজায় টোকা দেয়। দরজা খুলে দেয় ভিতর থেকে। আবির দরজা খোলার আগেই সামনে থেকে সরে যায়। দরজা খুলতেই কতগুলো পিস্তলের গুলি চলে, কিন্তু সামনে কেউ নেই। আবির পিস্তলের রিলোড আসা অবধি অপেক্ষা করে দরজার পাশে দাঁড়িয়ে। যখনই রিলোড আসলো, আবির দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর বলে, হ্যালো বাচ্চারা, এত তাড়াতাড়ি ইমো শেষ? একটু ভিতরে আসি, দেখি অবস্থাটা। আবিরকে ওরা আবার গুলি চালাতে যাবে তার আগেই সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি এসে 3টা ছেলের কপালে লাগে। আবির হাসতে হাসতে বলে, হেডশট।
আবির রুমের ভিতরে আসলো। ফ্লোরে পড়ে আছে ইরিন। একটু একটু করে চোখ মেলে তাকাচ্ছে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ইরিনের। রুমের একপাশে চেয়ারে বসে আছে আরিয়ান। আবিরের দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলে আবির বসলো। হ্যালো ব্রো, ছেলেপুলে কম রাখছিলাম, ভাবছিলাম তুই আমার লোকেশন খুঁজে পাবি না, কিন্তু এভাবে পেয়েছিস। হাসিস না। মনে আছে সকালে তোকে হাক করেছিলাম? হাক করার সময় তোর বুক পকেটে একটা লোকেশন চিপস রাখি, কারণ আমি জানি ক্যামেরাটা তোর ছিল, আর জানি তুই ইরিনকে তুলে নিয়ে যাবি। কিন্তু কেন, এটা জানতে চাই শুধু। দেখ ভাই, ছোট থেকে তোরে আমার ভালো লাগতো না। জানি। আরিয়ান সিগারেট জ্বালায়। আবিরের দিকে তাকিয়ে বলে, যখন তুই হয়েছিলি তখন মা আমাকে ইগনোর করতো অনেক, তোকে নিয়ে পড়ে থাকতো সবসময়। ক্লাস 4 অবধি মা তোকে আগলে রাখতো। আমার জেলাস লাগতো খুব। জানি না এই জেলাসের কেন এত বিশাল ধারণ করেছে, তবে তোর প্রতি রাগ খুব বেড়ে যায়। সেই রাগের থেকে তোকে সহ্য করতে পারতাম না। তারপর তো তোর সাথে কি কি হয়েছে জানিস? ইরিনকে তুই পছন্দ করতে জানি, প্রপোজ করেছিলি বৃষ্টিতে জানি, এজন্য ইরিনকে টার্গেট করে তোর সব ভালো আমার হোক, এই জন্য ইরিনকে কিডন্যাপ করে। আবির ইরিনের দিকে তাকালো। খালি পিটপিট করে চোখ মেলে তাকাচ্ছে সে। আবির বলে, তাহলে ইরিনকে যেতে দে, ওকে নিয়ে যাই, তারপর তোর সাথে দেখা করব। এটা তো হবে না ব্রো। আমার এখন ইরিন, সম্পত্তি, টাকা সব লাগবে। ইরিনকে এই অবস্থায় অন্য কেউ বিয়ে করবে না। ভাই আমি তো বেঁচে আছি এখনো। হা 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 হা, কিন্তু সেটা সম্ভব না। কথাটা বলেই আরিয়ান গুলি করে আবিরের দিকে। আরিয়ানের এমন তাৎক্ষণিক গুলি করার কারণে আবিরের কিছুটা সরে যায়। গুলিটা হাতে এসে লাগে। আবির ছিটকে পড়ে যায়। আবিরের কাছে এসে দাঁড়ায় আরিয়ান। আরিয়ানের চুলে হাত বুলিয়ে বলে, বাচ্চাটা আর বড় হলি না রে, এখনো এই লাইনে তুই একদমই কাঁচা। কথাটা বলে আরিয়ান আবিরের কপালে পিস্তল ঠেকায়। গুলি করতে যাবে তার আগেই আবির আরিয়ানের চোখের ভিতরে কাঁটা তার ঢুকিয়ে দেয়। আবিরের পকেটে ছিল এসব। আবির সরে যেয়ে বলে, আরিয়ান, তোর খুনের দায় আজ 10 বছর ধরে নিয়ে বেড়াচ্ছি আমি। তোকে বাবা ভালোবাসতো বলে এতদিন কিছুই বলিনি। সব ভুলের খাতা জমা করে রেখেছিলাম, কিন্তু তোর এই স্বভাবের জন্য আজও খারাপই রয়ে গেলি। চল খেলাটা এখনই শেষ করি। আবির আরিয়ানের পিস্তলটি হাতে নিয়ে আরিয়ানের পেটে গুলি করে। আরও একটা গুলি করতে যাবে তখনই কে যেন লোহার রড দিয়ে আবিরের মাথায় জোরে আঘাত করে। আবির ফ্লোরে পড়ে গিয়ে বলে, কি ভাই, কি সমস্যা? বারবার কেন আমার মাথাতে তোদের পিছন থেকে মারতে লাগবে? সামনে আসতে কি ভয় করে? কে ভাই, তুই আবার কে? আবির ঘুরে তাকায়। হাসির শব্দ শুনতে পায় আবির। আরিয়ান হাসছে। আবিরের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আবির ঘুরে তাকিয়ে দেখে একটা কালো কাপড় পরা ছেলে হাতে রড নিয়ে দাঁড়িয়ে। আবির বলে, কে তুই? আরে গাধা, এটাই তো ডিমন স্লায়ার, মেন খেলেয়ার তো সে। আমি কেবল তার হয়ে কাজ করছি। তোকে সে চেয়েছে, আর আমি চেয়েছি ইরিন ও টাকা, ব্যাস এটাই। আবির অবাক হয়। কি হচ্ছে এটা কি? আরিয়ানকে সে মেন হারামি ভেবেছিল, কিন্তু না, আসলেই আবির নিজেই ট্রাপে পড়েছে। কি করবে সে বুঝতে পারছে না। মুখোশ পরা ছেলেটা পড়ে থাকা তুলে বলল, তারপর মুখোশ পরা ছেলেটা পড়ে থাকা তুলে বসলো। তারপর মাথা থেকে কাপড় সরাতে থাকে। সম্পূর্ণ সরানো শেষ। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা বলে, কি ভাই, ভয় পাচ্ছিস নাকি অবাক হচ্ছিস, নাকি তুই অনেক বড় ভুল করলি ভেবে আফসোস করছিস? আবির কোনো কথা বলে না। হঠাৎ করে তার অবাকের পরিমাণ এতটা বেড়ে যাবে সে তার মাথার পেন অনুভব করতে পারে না। কারণ সামনে যে ছেলেটা বসে আছে আবির তাকে খুব ভালো করেই চিনে। সে চেয়ারে বসে হাতের তালুতে কোকেন দিয়ে সেটা নাকের সাথে গন্ধ নিয়ে গালে ঢেলে দেয়। তারপর কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে থেকে আবিরের দিকে চোখ মেলে তাকায়। কি আবির, কথা বলিস না কেন? তোর নাটকগুলো ভালো লাগে তো ওঠ, মার আমাকে। জয়ান তুই? ইস ব্রো, আই এম ডিমন শায়ান, অলওয়েজ শায়ান। তার মানে এতদিন আরিয়ানকে নিয়ে যা ভাবতাম সেটা তুই ছিলি? আরিয়ানের সাথে ডিল হয়েছিল, সে আমাকে তোকে এনে দিবে, এজন্যে ইরিয়ানকে
আরিয়ান কিডন্যাপ করে তুই যখন আরিয়ানকে জড়িয়ে ধরেছিলি তখন ওর পকেটে চিপ লাগাতে দেখি। আমি আরিয়ানকে বেশি দূর যেতে দেইনি, এখানে আনতেই বলে তারপর তুই যখন বাড়ি থেকে বের হলি তখন তোর পিছু নিয়ে চলে আসলাম। তারপর তো এসে তোদের নাটক দেখলাম। এখন হয়তো তোর মাথায় প্রশ্ন করতে পারে যে আমি কেন তোকে এনেছি, তাই না? ভাই জায়ান, আমাকে তো ছেড়ে দে, আমি হাসপাতালে যেতে চাই। চুপ করো তো। জায়ান কথাটা বলেই নিজের কোমর থেকে পিস্তল বের করে আরিয়ানের বুকে গুলি করল। আবির চমকে ওঠে, কেমন যেন ভয় পায় সে। জায়ান এতটা হিংস্র কখনো জানা ছিল না আবিরের। জায়ান পিস্তলটা কোমরে গুজে বলে, বেশি কথা বলো তো বড় ভাই, ছোট থেকেই ওর কাহিনী সহ্য করে আসছি। বিরক্তিকর, মরে গেছে ভালো এসে। আফসোস হচ্ছে তোর মা বাবাকে নিয়ে, দুইটা ছেলে তারা হারাতে হয়ে বসেছে। ইস কত কষ্ট হবে রে। তুই কেন এমন করলি? রিল্যাক্স রিল্যাক্স। জায়ান আবারও ড্রাগস নিল। আবির বুঝে যায় জায়ান এই ড্রাগস নিতে পারদর্শী, আর এই ড্রাগস খুব চেনা চেনা লাগছে আবিরের। আবির বলে, জামিলের ড্রাগস না এটা? তার মানে তুই জামিল? যাক, বুদ্ধি আছে দেখছি তোর। ঠিক ধরেছিস। আমি আগে থেকেই জানতাম আমি জামিলের ছেলে। মা আমাকে সবটা বলেছিল। ছোট থেকেই জানতাম আমি যে চাকরি করি সেটা আমার বাবা মানে জামিলের আন্ডারে করতাম। এই ড্রাগসগুলো আনা, মার্কেটে সেল করা সব কিছু আমার ওপর ছিল। কোটি কোটি টাকা আমার হাতে আসতো। সব তো ঠিক হচ্ছিল, হঠাৎ করে তুই এলি। ও হ্যাঁ, জীবন মানে আমার সৎ ভাই আমার সাথেই কাজ করতি, তাতে তুই মেরে দিলি। তারপর থেকে তোর ওপর আমার নজর রাখা হয়েছিল। আমার ওই লোক যদিও বাবার হয়ে কাজ করত, আর আমি ছিলাম বাবার কাছের লোক, যাকে বলা হয় ডান হাত। সব ঠিকঠাকভাবে চলছিল। তুই এসে ঝামেলা পাকিয়ে দিলি, আকাশকে মারলি, রহিমকেও ছাড়লি না। যাই হোক, একটা মাইন্ড গেম খেলি এখানে। মা বাবা কাহিনী আমি নিজেই ফাঁস করি। রহিম তোকে সবটা বললেও ছবিগুলো কিন্তু আমি তোর কাছে পাঠাই। মানে তুই আর জামিল কেউ জানতি না যে তোদের সাথে মাইন্ড গেম খেলা হচ্ছে। দুইজনের কাছে দুইজনের ছবি পাঠাতাম। আমি ছবি তোলার দায়িত্ব দিয়েছিলাম আরিয়ানকে। তোর ভাই তো ফকির, এত দামি ক্যামেরা সে কোথায় পাবে? তোর ভাই আরিয়ান আবার কাকে দিয়ে ছবি তোলা তো জানি না। আমি ছবি পেতাম ব্যাস, কিন্তু তুই সেটা ধরে ফেললি। প্ল্যান মাফিক তুই আরিয়ানকে ধরলি, মানে ভাবলি সে তোর সাথে সব কিছু করেছে। কিন্তু তুই এটা বুঝলি না আমি ইচ্ছে করে যেন তুই আরিয়ানকে সন্দেহ করিস সেটা প্ল্যান করলাম। সেটাতে তুই পড়লি। তবে আরেকটা প্ল্যান ছিল, তুই আমার বাবাকে মারবি, মানে জামিলকে মেরে ফেলবি। তোর মাধ্যমে মেরে ফেলার খেলাটা সাজালাম। কিভাবে তোকে বলি? আমার মাকে বলেছিলাম জামিলকে যেন বলে জলদি তাকে তার স্ত্রীর পরিচয় সবার সামনে যেন আনে। মা যে সেটাই করলো। কিন্তু জামিলকে আবার বলেছিলাম যেহেতু আবির সব জানে, তাই যদি মা সব কিছু সামনে আনতে চাই মানে মেরে ফেলবে, তাই ঝামেলা আর হবে না। বাকিটা আমি সামলাবো। এক ঢিলে তিনটা পাখি। মরলে কিভাবে হয়েছে লাভ জানিস? এই যে বাবা মানে জামিলের যা কিছু আছে তা এখন সব আমার, কারণ উনি জীবনের মরার পর সব আমাকে দিয়ে গেছে। তবে জামিল বহুত হারামি। সে যদি কারো দ্বারা খুন হয় বা স্বাভাবিক মৃত্যু যদি না হয় তাহলে আমি কিছুই পাবো না। শালা বহুত পাকা খেলোয়াড়। এই জন্যে তোর দ্বারা ওনাকে সরালাম। উনি মাকে সরিয়ে দিল। আমার ব্যাপার জানতো আরিয়ান, তাকেও প্ল্যান মাফিক তোর দ্বারা সরালাম। বাকি আছিস তুই। বাবার ক্ষমতা আর টাকা সব আমার এখন। তোকে মারলে সব খেলা এখানে শেষ। তো চল খেলাটা সমাপ্ত করি। জায়ানের কথা শুনে আবির স্তব্ধ হয়ে যায়। ওর মাথায় এখন কিছুই আসছে না। যন্ত্রণাটা বেড়ে গেল আবার। আবির কোনো রকমে উঠে দাঁড়ালো। জায়ান এসে একটা লাথি দেয় আবিরকে। আবির আবার দূরে গিয়ে পড়ে। জায়ান ইরিনের কাছে আসে বলে,
ইরিনকে বাঁচিয়ে রেখে কি হবে? সে তো সব শুনেছে, এটাকেও মেরে ফেলি। জয়ান, ইরিনকে মারিস না। আমি কেন তোর কথা শুনবো? জায়ান উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে ইরিনের সোজা তাক করলো। আবির কোনো রকমে উঠে আসার চেষ্টা করে, কিন্তু আবির পারে না। জায়ান ইরিনের মাথা সোজা পিস্তল রাখলো, তারপর গুলি চলার শব্দ হয়। আবির চিৎকার করে ওঠে। তারপর জায়ান ইরিনের দিকে গুলি করার জন্য ট্রিগারে চাপ দিবে, এমন সময় আরও একটা গুলি চলে। গুলিটা জায়ানের পায়ে এসে লাগে। আবির দরজার দিকে তাকায়। মেহরাব সাহেব এসেছেন। মেহরাব সাহেবকে দেখে আবির খুশির হাসি হাসল। মেহরাব সাহেব বলে, আমার ছেলে বিপদে, আমি কি আসবো না? তো যা, এবার শুরু কর। আবির উঠে দাঁড়ায়, জায়ানের কাছে আসে। জায়ান বলে, রাষ্ট্রপতি তোর বাবা হয় কিভাবে? সেটা তোর জানতে হবে না, আপাতত তুই তোর বাবার কাছেই যা। আবির জায়ানের পিস্তল দিয়ে জায়ানের কপালে গুলি করে। তারপর আবির পড়ে যায় ফ্লোরে। মেহরাব সাহেব আবিরকে নিয়ে সোজা হাসপাতালে নিয়ে যায়। আবিরের ফোন বন্ধ। বাসা থেকে আবিরকে অনেকবার কল করা হয়েছে, কিন্তু আবির ফোন অন করেনি। আবিরের জ্ঞান ফিরেছে ভোরের দিকে। জ্ঞান ফিরে ইরিনকে খোঁজে আবির। অর্ক দাঁড়িয়ে আছে আবিরের বেডের পাশে। ইরিন কোথায়? পাশের কেবিনে স্যার। মেহরব স্যার ওনার সাথে আছে। অতি কড়া মাত্রায় ড্রাগস দিয়েছিল ইরিনকে, এর জন্য কন্ডিশন খারাপের দিকে যাই, তবে এখন সুস্থ, ঘুমাচ্ছে সে। আচ্ছা, আমাকে নিয়ে চল। আবিরের পাশের কেবিনে ইরিন ঘুমোচ্ছে। আবির আসতেই মেহরাব সাহেব বলে, বয় এখানে, ডাক্তার বলেছে আর ঘন্টা খানেক পর হয়তো জ্ঞান ফিরবে ইরিনের। আবির বসলো একটা চেয়ারে। ইরিনের হাত ধরে আবির। খুব মায়া লাগছে আবিরের ইরিনকে দেখে। ইরিন ঘুমিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে থাকে আবির। সকাল 7টার দিকে ইরিনের ঘুম ভাঙে। চোখ মেলে তাকিয়ে এসে আবিরকে দেখতে পায়। আবিরকে দেখেই ইরিন জড়িয়ে ধরে, তারপর বলে, আপনি? আয়ান আমাকে নিয়ে যাবে, অনেক খারাপ। ইরিন, তুই ঠিক আছিস তো? আর ভয় নেই, আরিয়ান তোকে নিয়ে যেতে পারবে না, আমি আছি তো। হাসপাতাল থেকে ওরা বের হয়। সব কিছু এখন ঠিকঠাক আছে। সকাল 10টার ভিতরে ওরা গ্রামে এসে পৌঁছলো। আবির, ইরিন, মেহরাব আর অর্ক, সাথে অনেক অনেক পুলিশ আছে। আবিরেরা গ্রামে যখন প্রবেশ করে কতগুলো গাড়ি নিয়ে, তখন গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সৈকত সাহেবের বাড়ির দরজায় আসলো। গাড়ির হর্ন বাজাতেই দারোয়ান মেইন গেট খুলে দেয়। গাড়িসহ ওরা 4 জন প্রবেশ করে বাড়িতে। আবির ইরিনের হাত ধরে ভিতরে নিয়ে আসলো। দরজায় টোকা মারতেই আরিতা এসে দরজা খুলে দেয়। সবাই সোফাতে বসে আছে। আবিরকে দেখে মাইমুনা বেগম দৌড়ে আসে। ইরিন আবিরের পাশেই ছিল। মাইমুনা বেগম এসে ইরিনকে জড়িয়ে ধরে। আজাদ সাহেবও আসেন, ইরিনকে ভিতরে নিয়ে যায়। ইরিন সব কিছু খুলে বলে। মেহরাব সাহেবকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, কারণ ওনাকে কে না চিনে। ওনাকে দেখেই সবাই অবাক। তাড়াতাড়ি ওনাকে বসতে দেয়। আবির বসে না, সে সবার মাঝখানে এসে দাঁড়ায়। আবির বলে, হয়তো এতক্ষণে সবাই জেনে গিয়েছেন আরিয়ান আর নেই। তাকে আমি মারিনি, মেরেছে জয়ান। অবাক লাগলেও সত্যি যে জয়ান সত্যি আরিয়ানকে মেরেছে। সে যে জামিলের ছেলে, সে আগে থেকেই জানতো। সে জামিলের হয়ে কাজ করত। আমি আপনাদের চোখে অনেক খারাপ একটা ছেলে, কিন্তু যে আমাকে ভালোবাসে তার কাছে আমি কখনোই খারাপ নই। যেমন মেহরাব সাহেব আর অর্ক, এই দুটো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। এতক্ষণে তো জেনে গিয়েছেন আমি শিরিনকে মারিনি, শিরিনকে মেরেছে আরিয়ান। আমাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তখন আমি ঢাকাতে যাই। সেখানে রাস্তায় বসেছিলাম, হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার সামনে। আমি দৌড়ে যাই, সেখানে যেয়ে দেখি মেহরাব সাহেব। তখন তিনি মন্ত্রী নন, ওনাকে নিয়ে হাসপাতালে যাই। অনেক রক্ত লাগে, আমি তাকে নিজে রক্ত দিই। তারপর ওনার সাথে পরিচিত হই, সব কিছু ওনাকে বলি। উনি আমাকে থাকতে দেয়। ওনার ওয়াইফ মারা গিয়েছিল অনেক আগেই, আর তিনি বিয়ে করেননি। আমাকে তার ছেলের মতোই করে মানুষ করে, পড়াশোনা করায়, আমাকে মাস্তানিও শেখায়। সব কিছু জানি আমি। ওনাকে মন্ত্রী বানাই, আর আমিই বর্তমান রাষ্ট্রপতি। আর মেহরাব সাহেব আমার কথা মতো এখানে আসছেন। আমি যদি বলি আমি আপনার চেয়ারে বসবো, তিনি ছেড়ে দিতে বাধ্য। বাট ওসব আমার
প্রয়োজন নেই। আমি ছদ্মবেশী রাষ্ট্রপতি। উনি একটা জিরিপ করে দেশের অবৈধ টাকার মালিক কে কে, সেখানে নাম আসে প্রথমে জামিলের। উনি আমাকে এখানে পাঠায়, ব্যাস আমি গ্রামে আসি। তারপর তো আপনারা সবই জানেন। তবে হ্যাঁ, আমি আজই চলে যাব, পারলে আপনারা আমাকে মাফ করে দিয়েন। কথাগুলো বলে আবির মেহরাব সাহেবের দিকে তাকায়। উনি উঠলেন। আবির পা বাড়ায় চলে আসার জন্য। সৈকত সাহেব ডাক দেয়। আবির থামে। উনি বলেন, খোকা, আমাকে মাফ করে দে বাপ, তোকে অনেক ভুল বুঝিয়েছি, প্লিজ যাস না আমাদের ছেড়ে। আবির কান্না করে দেয়। ঘুরে তাকাতেই সবাই এসে আবিরকে জড়িয়ে ধরে। আবির বলে, আচ্ছা যাব না, তবে আমার যে ঢাকাতে কাজ আছে, আমার তো যেতে হবে। তাহলে আমি আর ইরিনের মা ইরিনকে নিয়ে তোর সাথে যাব। ইরিন সেখানে পড়াশোনা করবে। আমরা তাহলে ঢাকায় চলে যাই, গ্রামে রহিম আছে, বাকি সব দেখে রাখবে। বাবা, আপনার কোনো সমস্যা আছে? আরে কিসের সমস্যা, বিশাল বাড়িতে আমরা থাকতাম, আজ থেকে মানুষ ভর্তি থাকবে, বেশ ভালোই হবে, চলো সবাই। এরপর সবাই মিলে ঢাকাতে চলে আসে। আবির অবাক হয়, এত কিছু হলো আর ইরিনের সাথে তার বিয়ের কথাটা কেউ বলল না। ধুর। কেটে যায় 2 মাস। আবির ইরিন এখন ঢাকাতে থাকে। আবির অনেক ব্যস্ত হয়ে পড়ে। আজ ইরিনের প্রথম মেডিকেল ক্লাস করতে যাবে। আবিরের মেডিকেল কলেজের পাশে নিজের অফিস। কালকে রাতে ইরিনের সাথে আবিরের কথা হয়েছিল। আজ সে কোথাও বের হবে না বলেছিল, কিন্তু আজ যখন ইরিন বের হয়েছে মেডিকেলে যাবে বলে, সকালবেলা দরজার কাছে আবিরকে রেডি হয়ে দাঁড়ানো দেখে ইরিন অবাক হয়ে গেল। কণ্ঠে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, এত সকালে কোথায় যাচ্ছেন আপনি? হসপিটালে। কেন, কি হয়েছে? আমার এক বন্ধু অসুস্থ, তোদের মেডিকেল কলেজে নিয়ে গেছে, তো তাই। ভালো হলে আপনার সাথে যেতে পারবো। আমার একটা কাজ আছে, কাজ শেষ করে আমি হসপিটালে যাব, তোদের দেরি হয়ে যাবে, তুই চলে যা। হোক দেরি, আমি আপনার সাথেই যাব। আমি যেতে যেতে তোর ক্লাস মিস হয়ে যাবে তো। হবে না। আচ্ছা আয়। আপনার আবার কোনো সমস্যা হবে না তো? মানে আপনার বন্ধু কলেজ যদি কেউ দেখে? হবে না। ওরা যদি আমার কথা জিজ্ঞেস করে কি বলবেন? আবির চিন্তায় পড়ে গেল। সত্যি তো, কি বলবে সে? ইরিন ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। কি হলো, কি বলবেন ওদেরকে? বলবো না, আমার কাজিন, ছোট বোনের মতো। আবিরের কথা শুনে ইরিন চটে গেল। আমি কেন আপনার ছোট বোন হতে যাব? তুই রাগ করছিস কেন? আমি কি ছোট বোন বলেছি নাকি? বলেছি ছোট বোনের মতো, কাজিন সিস্টার। ইরিন গদগদ করে বেরিয়ে গেল। পিছন ফিরে তাকালো না পর্যন্ত। আবির মুখ টিপে হাসছে। সে যা ভাবছে, ইরিন যদি সত্যি সত্যি সেই কারণে রেগে থাকে, তাহলে আজকে আবির সবাইকে ট্রিট দেবে। ইরিন হেঁটে অনেক দূরে চলে গেছে। আবির বড় বড় কদম ফেলে ওর কাছে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে পথ আটকালো। ইরিন অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আবির মুচকি হেসে বলল, ইদানিং তুই যে আমার উপর অল্পতে রেগে যাস, সেটা কি তুই জানিস? জানি। তাহলে রাগিস কেন? আমার ইচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আপনি শুনুন, আমাকে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তুই না বললি আমার সাথে যাবি? না, যাব না। আচ্ছা, কেন যাবি না? তোকে কাজিন সিস্টার বলছি বলে। আচ্ছা তুই বল, আমি কি বলবো তোকে? আপনার বান্ধবী। আবির হো হো করে হাসা শুরু করে দিল। ইরিনের মাথায় চাটি মেরে বলল, ইস, আমার বান্ধবী। আমার বয়স কত জানিস? কত? 27। তো কি হয়েছে? বোকার মতো কথা বলিস না তো ইরিন। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট একজনের 27 বছর ছেলের বান্ধবী হবে, এর মানে বুঝিস? পরে কিন্তু আমাকে তুই দোষ দিতে পারবি না। আপনাকে খাপাবে কেন? না না, কেন? সেটা তোর জানার দরকার নেই। আয় গাড়িতে ওঠ, এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। ইরিন গাড়িতে উঠে বসলো। আবির ওকে ক্লাসের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ইরিন সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। পড়াশোনা নিয়ে ডুবে থাকতে থাকতে সময় যে কত দ্রুত চলে যাচ্ছে সেটা ইরিনের মাথাতেই নেই। ইরিনের বাবা ধানমন্ডিতে বাসা নিয়েছেন। আবিরের বাবাও নিয়েছে পাশাপাশি বিশাল ফ্ল্যাট। আর আবির রয়ে গেছে গুলশানে মেহরাব সাহেবের সাথে আগের বাড়িতেই। আজকে ইরিনের টার্ম ফাইনাল শেষ। বাসায় আসবে ইরিন, সাথে ইতিহাদ আর আসিফ আছে। আসিফ ছেলেটার স্বভাব ভালো না, তবে সাথে ইতি আছে তাই ভরসা। ইতির বাসাও ধানমন্ডির কাছাকাছি।
ইরিন ব্যাগপত্র নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আবিরের নাম্বারে ফোন দিল। রিসিভ হলো না। ইরিনের বিরক্ত লাগছে। এই লোককে ফোন দিয়ে সহজে পাওয়া যায় না। উনি কি ওর ফোন দেখলেই এমন করে, নাকি সবার সাথে এমন? আবির রেস্টুরেন্ট থেকে লাঞ্চ শেষ করে হাসপাতালের রোড হয়ে নিজের অফিসের দিকে যাচ্ছে। ইরিনকে গেটের সামনে দেখে বলল, ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বাসায় যাব। ছুটি আছে? হ্যাঁ, 5 দিন। তো দাঁড়িয়ে আছিস কেন? একা যাচ্ছি না তো, ইতি আর আসিফের জন্য ওয়েট করছি। ওদের সাথে যাব। কার সাথে? ইত্তিতা আর আসিফ, আমার ক্লাসমেট। ওদের কথার মাঝখানেই ইতি ফোন দিয়ে জানালো সে যেতে পারবে না, তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোবে। বিরক্তি ফুটে উঠল ইরিনের চেহারায়। আবির ওর বিরক্তি মুখের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? ইত্তি যাচ্ছে না, আমাকে আসিফের সাথে যেতে হবে। তুই ওর সাথে যাবি? হ্যাঁ, আমি ইত্তিকে বাসায় যাব বলেছিলাম, তখন আসিফ বলল সেও যাবে। ওর সাথে যাওয়ার দরকার নেই, ফোন করে বারণ করে দে, বল যে তুই যেতে পারবি না। কেন? আমার তো ছুটি আছে। আমি বলছি তাই, আমি আমার সাথে দেখা করে চলে আসব, আমি নিয়ে আসবো তোকে। ইরিন চোখ বড় বড় করে চেয়ে আছে আবিরের দিকে। আবির কি ওকে সত্যি সত্যি নিয়ে যাবে? আপনি সত্যি যাবেন? আপনার অফিস আছে না? আপাতত বাবা মানে মেহরাব সাহেবের সহকারী হিসেবে আছি, আমার সমস্যা হবে না, তোকে যা করতে বলছি কর, এত কথা বলিস কেন? কিন্তু আপনার ছুটি। আবার কথা বলে? আমার ছুটি ম্যানেজ করে নেব না, তুই আগেও ওকে ফোন করে বল। ইরিন ফোন করে আসিফকে না করে দিল। আবির ওকে অবাক করে দিয়ে শান্ত কণ্ঠে বলল, যা এবার হোস্টেলে যা। কেন হোস্টেলে কেন যাব? আপনি বলেছেন আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ যাবো বলছি, এবারে পরের থেকে বন্ধ পেলে আমাকে আগে থেকে জানিয়ে রাখবি, আমি নিয়ে যাব, কিন্তু এবার যেতে পারবি না। এবার কি সমস্যা? আমি তো অনেক দিন আমার সাথে দেখা করি না। আপনার জন্যই বাবা আমাকে হোস্টেলে রাখে, ঠিক মতন বাসাতেও যেতে পারি না। শুক্রবার নিয়ে যাব, যা এখন হোস্টেলে যা, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে। আমি বাসায় যাব। তুই এত তেরামি করিস কেন? আমি যখন বারণ করেছি তখন তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নেই। আমি জানি আপনি ইচ্ছে করে আমাকে আসিফের সঙ্গে যেতে দিচ্ছেন না। বেশি জানিস তুই। সত্যি বলেছি না। আবির পকেট থেকে ফোন বের করে আসিফের নাম্বারে ডায়াল করলো। স্পিকার অন করে দিল ইরিন যাতে শুনতে পায়। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসিফ কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুই কি বাড়ি যাচ্ছিস নাকি? জি ভাই, 5 দিন বন্ধ আছে। ও বেরিয়ে গেছিস? না ভাই, এখনো বেরোয়নি। কেন, আপনি যাবেন? আরে না, আমার কাজ আছে না, তোর কাছে একজনকে পাঠাবো, তুই কষ্ট করে একটু গেটের কাছে আয় তো। আবির ফোন কেটে দিয়ে কঠিন গলায় বলল, যা, আমি ওকে আসতে বলে দিয়েছি। ইরিন রাগে গজ গজ করতে করতে ব্যাগ নিয়ে হোস্টেলের দিকে হাঁটা ধরল। আবির পিছনে থেকে ডাক দিয়ে বলল, কিরে যাবি না? এতক্ষণ লাফালি কেন তাহলে, বেয়াদব? ইরিন জবাব দিল না। রাগ লাগছে তার, প্রচুর রাগ। রাগে আবিরের মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। ওকে জব্দ করে কি আনন্দ পায় আবির। মনে মনে মাইমুনা বেগমকে দোষারোপ করলো সে। এখানে আসার আগে মাইমুনা বেগম ইরিনকে বলেছিল, সাবধানে থাকবি, আর কোনো সমস্যা হলে আবিরকে জানাবি। আবির তখন সামনেই ছিল, গলায় মধু ঢেলে বলেছিল, আপনি ওকে নিয়ে যান, কোনো চিন্তা করবেন না আন্টি, কোনো সমস্যা হলে তো আমি আছি। এরপর মাইমুনা বেগম বাংলা সিনেমার অসহায় মায়েদের মতো আবিরের হাত ধরে কেঁদে ফেলে বললেন, তুমি একটু খেয়াল রেখো বাবা, ওর তো হুঁশ জ্ঞান কম, তুমি আসো বলেই ভরসা পাচ্ছি, কোনো বিপদ আপদ হলে তোমাকে জানাতে পারবে। সেই থেকে ইরিনের জীবন তামা তামা। কোথাও যেতে হলে আবিরকে জানিয়ে যেতে হবে। আবির ভেটো দিলে যাওয়া নিষেধ। ইরিন 2-4 বার গো ধরেছিল, তাতে কোনো লাভ হয়নি। মাইমুনা বেগম তার থেকে বেশি আবিরকে বিশ্বাস করেন। আবির অবশ্য তার কথার মান রেখেছে। খুব বেশি সমস্যা না হলে ইরিনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি সে। কিন্তু ইরিন যতবার তার নিষেধ অমান্য করে কাজ করতে গিয়েছে, একটা না একটা গন্ডগোল পাকিয়েছেই। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো সে। ভালো হয়েছে আসিফের সাথে যায়নি,
ব্যাচের মেয়েরা আসিফের সম্পর্কে নানা রকম আজে বাজে কথা বলে। ইরিনের সাথে তার তেমন কথাবার্তা হয়নি। ছেলেটা সত্যি সত্যি খারাপ কি না কে জানে, তবে আবিরের উপর রাগ কমল না। আবির নিজেই ইরিনকে নিয়ে যাবে বলে বোকা বানিয়েছে, তার সাথে কোনো কথাই বলবে না ইরিন। সন্ধ্যার দিকে বেলকনিতে হাঁটাহাঁটি করছিল ইরিন। হালকা বাতাসে শীত লাগছে ওর। শীতের শুরু সবে, তাই ঠান্ডা ভাব আছে। পুরো পুরো ফ্লোর ফাঁকা। ম্যাক্সিমামই বাড়িতে চলে গেছে। ফোনে ভাইব্রেশন হতে স্ক্রিনের দিকে তাকালো। আবির কল করেছে, রিসিভ করলো না ইরিন। আবারও রিং হলো, এবারও কেটে গেল। তৃতীয়বার রিসিভ করলো ইরিন। হ্যালো, 10 মিনিট সময় দিলাম তোকে, রেডি হয়ে নিচে আয়। 1 মিনিট দেরি হলে বাসা যাওয়া ক্যান্সেল। ফোন কেটে গেল। তড়িৎ গতিতে রুমে ঢুকলো ইরিন। চিন্তা ভাবনার কোনো সময় পেল না। ব্যাগে জামা কাপড় ঢুকিয়ে গায়ে জামাটা গায়ে দিয়ে নিচে নামলো। আবির ওকে দেখে মুচকি হেসে বলল, এসে গেছিস, ভেরি গুড। আপনি একটা হনুমান, আমাকে এভাবে দৌড় করালেন কেন? আবির হাসি মুখে ওকে নিয়ে সামনে এগোলো। আধা ঘন্টা ধরে ইরিন পার্টি অফিসের সামনে বসে আছে। আবির ওকে বসিয়ে রেখে ভিতরে ঢুকেছে। তারপর আর কোনো খবর নেই। আরও 15 মিনিট বাদে বিশ্বজয়ের হাসি নিয়ে বেরিয়ে এলো সে। যদিও হাসিটা দেখেই ইরিনের রাগ পড়ে গেছে, তবু ওকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য এমনি এমনি ছেড়ে দেবে না সে। আবির হাসি হাসি মুখে বলল, চল, বাবার থেকে ছুটি পেয়েছি। আপনি আমাকে 8 ঘন্টা দাঁড় করে রেখে ছুটি নিতে গেছিলেন। আরে না, ভাবছিলাম তোকে দিয়ে আবার চলে আসবো। পরে ভাবলাম যাচ্ছি যখন 2 দিন থেকেই আসি, তাই অর্ককে কাজ বুঝিয়ে দিয়ে আসলাম। বজ্জারটা সারাদিন ফোনে চ্যাটিং করে। আয় আয়, তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সেটা আমাকে হোস্টেল থেকে বের করে নিয়ে আসার পর আপনার মনে পড়লো আমাকে 10 মিনিট আলটিমেটাম দিয়ে আপনি 8 ঘন্টা বসিয়ে রেখেছেন কেন? আর অর্ক চ্যাট করে অর্কের সাথে নিজেদের লোক। চুপ থাক, তুই ইদানিং বেশ বেড়ে যাচ্ছিস, আর ফোন করলে ফোন দেরি রিসিভ করছিস, তাই তোকে একটু শিক্ষা দিলাম। এবার চল, রিস্কায় যাব। আবির ওর হাত ধরে গেট থেকে বের হতে নিলেই ধমকে উঠল ইরিন, খবরদার আমাকে ধরবেন না, আমি আপনার সাথে কথা বলবো না। আবির একবার হাসলো, মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, মনে থাকে যেন। ইরিনের রাগে গা জ্বলে যাচ্ছে। আবিরের ভিলেন টাইপ হাসি দেখে গেট থেকে বেরিয়ে রিকশায় উঠল দুজনে। রিকশায় বসে ইরিন আবিরের ডান হাতটা চেপে ধরতেই আবির বলল, এখন তুই আমাকে ধরছিস কেন? ছাড় আমার হাত। ইরিনের মনে হচ্ছে আবির যেন আগে থেকেই জানতো রিকশায় ঝাঁকুনি হবে, তাই ইচ্ছে করেই ইরিনের কথার কোনো প্রতিবাদ করেনি। রিকশাও নিয়েছে গাড়ি ছেড়ে। কিন্তু এখন ইরিন না ধরে বসলে সে বিপদ, সে পড়ে যাবে। রিকশা যে পরিমাণ ঝাঁকাচ্ছে তাতে যে কোনো মুহূর্তেই দুম করে নিচে পড়ে যাবে ইরিন। মিনমিন করে বলল, রিকশা ঝাঁকাচ্ছেন কেন? আমি পড়ে যাব। আবির হাসলো। ইরিনের হাতটা সরালো না, বলল, পারবি না? শক্ত করে বসে থাক, পা দিয়ে সামনে ঠেসে দাঁড়, আমাকে ছাড়। ইরিন দাঁত বাঁকিয়ে কিটমির করে বলল, কেন? আমার হাতে ছোঁয়া লাগলে কি আপনার গা পচে যাবে নাকি? চর্মরোগ রোগ হবে? আবারও তীব্র ঝাঁকুনি শুরু হলো। অল্পের জন্য রিকশা থেকে পড়ে যেত ইরিন। আবার ওর হাত চেপে ধরে কোনো মতে সামলাই। আবির হাসাহাসি গলায় রিকশাওয়ালাকে বলল, মামা একটু আস্তে চলান না, বোঝেনি তো মহিলা মানুষ নিয়ে উঠেছি, পড়ে হাত পা ভেঙে গেলে তো সমস্যা। রিকশাওয়ালা পিছন ফিরে একবার তাকিয়ে বলল, এমনিতেই রিকশা ঝাঁকুনিতে ইরিনের নাজেহাল দশা, তার উপর আবিরের গা জ্বালানো কথাবার্তা। ওকে বলে কিনা মহিলা, ওকে কোন দিক দিয়ে মহিলা মনে হয়? তার কি বিয়ে হয়েছে নাকি ডজনখানেক বাচ্চা আছে? খবিস একটা। সোজা হয়ে রিকশার একপাশে চেপে বসতেই আবির ওর বাহু চেপে ধরল, ছাড়ল না। টেনে নিজের কাছে নিয়ে গেল ওকে। বিদ্যুৎ খেলে গেল ইরিনের শরীরে। আবির ওকে নিজের গায়ের সাথে লেপ্টে জড়িয়ে ধরেছে। আবিরের পারফিউম মেশানো ঘামে ভেজা শরীরের উন্মাদনা ওর হৃদয় ছড়িয়ে মস্তিষ্কে হানা দিচ্ছে। শুকটির মতো ফিগার বানিয়েছিস, বাতাসে উড়ে গেলে গড়াগড়ি খায়। আমি মোটেও শুটকি মতো না, রিকশায় বেশি ঝাঁকুনি হচ্ছে তাই। ঝাঁকুনি শুধু তো তোরই লাগে, কই আমি তো ঠিকঠাক মতোই বসে আছি। ইরিন ভোতা চোখে ওর দিকে তাকিয়ে রইল। সঙ্গে সঙ্গেই আবির রিকশাওয়ালাকে বলল,
মামা সামনে একটু রাখবেন তো। আবির লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল। সম্বিত ফিরে পেতেই ইরিন বলল, কোথায় যাবেন আপনি? তুই 5 মিনিট বস, আমি আসছি, যাবো আর আসবো। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? বাসার জন্য কিছু নেব। আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। আবির ইরিনকে অনুকরণ করে বলল, আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। শখ কত, আমার টাকা কি কং করে? তুই আমার এখন আগের টাকায় দিস নি, মেরে দিয়েছিস। এমন করেন কেন আবির ভাই? আবির আবারও মেয়েলি সুরে ভেঙালো, কারণ টাকাটা যে আমার হরিণাপুর। ঠিক আছে, না আনলে আনবেন না, কিন্তু মনে রাখবেন আইসক্রিম না আনলে আপনি একটা মেয়ে। কথাটা বলেই ফিক করে হেসে দিল ইরিন। আবির ধমকে উঠে বলল, কি বললি তুই? অসভ্য ফাজিল বেয়াদব, হোস্টেলে গিয়ে কি এসব শিখিস? ইরিন মুখে হাত দিয়ে হাসছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, বাসায় যাই, তারপর তোর হাসি আমি বের করবো, ফাজিলের ফাজিল। আবির রাগী চেহারা দেখে ইরিন হাসি থামানোর ভঙ্গি করে আবারও হেসে ফেলল। তারপর ছুটি কাটিয়ে হোস্টেলে ফিরে এলো দুজনে। আগের মতোই খোঁজাখুঁজি চলমান, কখনো সরাসরি, কখনো ফোনে। বেশিরভাগ সময়ই ফোনে হয়, কারণ আবির ব্যস্ত থাকে। ওর দেখা খুবই কম পায় ইরিন। তবে আজকে ইরিনের মন ভালো, তার এক বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে। সবাইকে দাওয়াত করেছে। আবিরকে ফোন করে দেখা করার কথা জানালো। হাতে খানিকটা সময় থাকায় আবিরও রাজি হয়ে যায়। দুজনে মিলে একটা রেস্টুরেন্টে ঢুকেছে ওরা। আবির কফি খাচ্ছে, তার ফোন দেখছে। ইরিন হাতে তালু ঘষছে। অনেকক্ষণ যাবৎ চিন্তা ভাবনা করেও কোনো রকম আশার আলো খুঁজে পেল না সে। তবুও একবার বলে দেখবে যদি রাজি হয়। আবির ভাইয়া, ও আবির ভাইয়া। শুনছি, বল। এটা কথা আছে। শুনছি তো, বল না। আমার একটা ফ্রেন্ড আছে, ঋতু। আছে তো। ওর বিয়ে ঠিক হয়েছে, আগামীকাল গায়ে হলুদ। ইরিন ইতস্তত করছে। আবির ভ্রু কুঁচকে বলল, এখন কি তোর বিয়ে করার শখ জেগেছে? শখ জাগলে কোনো লাভ নেই। এই বিষয়ে আমি আন্টিকে কিছুই বলতে পারবো না। দেখা যাবে উনি কি ভাবছে আর কি ভেবে বসে আছে। তোর যদি বিয়ে করার খুব বেশি শখ থাকে তাহলে তুই গিয়ে বল। উফ, আপনি সহজভাবে কিচ্ছু ভাবতে পারেন না। বিয়ের মতো জটিল একটা বিষয় সহজ করে ভাবতে যাবো কেন? ঠিক আছে ভাবুন, ভাবতে ভাবতে আপনি ভাবনাবিদ হয়ে যান, কিন্তু দয়া করে আমাকে পুরো কথাটা শেষ করতে দিন। ঠিক আছে বল, তবে তোর বিয়ে শাদী নিয়ে কিছু হলে কিন্তু আমি এর মধ্যে নেই। আবার? আচ্ছা বল বল। আমার বান্ধবীরা সবাই ঋতুর গায়ে হলুদে যাবে, আমাকেও জোর করছে। তুই তো বাচ্চা না যে তোকে জোর করবে। হ্যাঁ, আমি বাচ্চা না, কিন্তু ওরা আমাকে জোর করছে সবাই যাবো। ওরা কি বলেছে তুই না গেলে তোকে টেনে নিয়ে যাবে, নাকি ওরা বলেছে যে তোকে কোলে করে নিয়ে যাবে? আপনি আমাকে একটু ফোন দিয়ে বলেন না। আবির ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, কেন আমি বলবো কেন? তুই যেতে চাস তুই বলবি, আমাকে টানছিস কেন? তুই আবার আমাকে সাথে নিয়ে যাওয়ার প্ল্যান করছিস না তো? ইরিন মনে মনে ভেঙচি কাটল। হ্যাঁ, আপনাকে সাথে নিয়ে যাই, তারপর আপনি আমার আনন্দের 12টা বাজিয়ে দেন। জীবনেও না। আপনি নিজে বললো আমি আপনাকে নেব না। আরে না, আমি বলছি যদি আপনি বলেন তাহলে আম্মা রাজি হবে, তাই। তার মানে তুই আমাকে যেতে বারণ করছিস, তোর মতলবটা কি বলতো? আমি গেলে তোর সমস্যা কি হয়ে যাবে? হাকিং ফাকিং করতে পারবি না, তাই তো? আশ্চর্য, আপনি আমাকে যেতে বলছি না, আবার বারণও করছি না। আমি শুধু বলছি আপনি আম্মাকে ফোন দিয়ে একটু বলে দিলেই হবে। বাসা কোথায় তোর বান্ধবীর? চিটাগাং। আবির চোখ উল্টে ফেলল, যেন ইরিন কোনো ভয়ানক কথা বলে ফেলেছে। বিস্মিত কণ্ঠে বলল, তুই ঢাকার বাইরে যাবি? এত বড় সাহস তোর! আবার আমাকে দিয়ে দালালি করতে এসেছিস? যা ভাগ এখান থেকে। প্লিজ আবির ভাইয়া। দেখ ইরিন, আমি এই ব্যাপারে নেই। তোর যদি যেতে খুব ইচ্ছে করে তুই বড় মাকে গিয়ে বল। আমি পারবো না, আমার পক্ষে তোকে এই ঢাকার বাইরে ছাড়া সম্ভব না। আর আন্টিকেও বলা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আবির উঠে চলে গেল। ইরিন হতাশ হয়ে বড় একটা শ্বাস ফেলল। তার মানে ঋতুর বিয়েতেও যাওয়া হচ্ছে না। সবাই কত মজা করবে, আর সে হোস্টেলে বসে বসে আফসোস করবে। আহা আহা জীবন। বাস এসে গেছে। পুরো আপাদমস্তক বোরখা দিয়ে ঢাকা ইরিনের।
হাত মোজা পা মোজা সব পড়েছে সে, কিন্তু বাসে উঠতেই বড়সড় ধাক্কা খেল। আবির বসে আছে। হায় আল্লাহ, উনি কি জেনে গেলেন যে ইরিন ঋতুর বিয়েতে যাচ্ছে? ইয়া আল্লাহ, রক্ষা করার মালিক তুমি। ইরিন নেমে যেতে নিল। আসিফ নামে ছেলেটা হঠাৎ ওর কোনোই চেপে ধরে বলল, কেউ আমাকে চিনবে না, নিশ্চিন্তে বসো। ইরিন চমকে গেল। আসিফ কি করে জানলো ইরিন ভয় পাচ্ছে? বোরখার ভিতর দিয়ে ইরিনকে চিনল কি করে সে? কৌতূহল দমন করে সিটের দিকে এগোলো। আবিরের পিছনের সিট ওর জন্য বরাদ্দ করা হয়েছে। আল্লাহ আল্লাহ করে আবিরের পাশ কাটিয়ে গেল, কিন্তু কোনো রিয়াকশন পেল না। আবির ফোন নিয়ে ব্যস্ত। স্বস্তির শ্বাস ফেললো ইরিন। যাক, আপাতত বাঁচে গেল। কিন্তু আবির বাসে কেন? সেও কি যাবে? কিন্তু কেন? যাত্রা শুরু হতেই পুরো বাস জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু হলো। সবাই হই হুল্লোড় করছে। আর ইরিন, সে চুপচাপ বসে আছে। কথা বললেই সর্বনাশ, গলা চিনে ফেলবে আবির। এই ইরিন, একটা গান ধর না। কথাটা বলেই জিভ কাটল ইত্তেহাদ। ইরিন দাঁত মুখ বিচ্ছিরিভাবে খিচে ফেলল। সাবধানে আবিরের দিকে তাকালো। না, আবির কানে হেডফোন লাগিয়ে বেঘরে ঘুমোচ্ছে। ইত্তেহাদ কাছে এসে ফিসফিসিয়ে বলল, সরি দোস্ত, মুখ ফসকে বেরিয়ে গেছে। উনি টের পেলে কি হবে জানিস? আমার ওপর আজাব নাজিল হবে। সরি, আর হবে না। ঋতুদের বাড়িতে পৌঁছানোর পর সবার শেষে বাস থেকে নামলো ইরিন। কোনোভাবেই আবিরকে ক্রস করতে চায় না সে। ধরা খেলে সর্বনাশ। ভিতরে আসার পর ঋতুর কাছ থেকে জানতে পারল ইরিন বরের বাবা মেহরাব সাহেবের অফিসের লোক। এই জন্য আবির এসেছে। ইরিনের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। ভীষণ বোকামি করে ফেলেছে এখানে এসে। পুরোপুরি ফেঁসে গেছে। একবার যদি আবির জানতে পারে সে এখানে এসেছে, তাহলে ওর হাড্ডি মাংস কুড়া হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। মাইমুনা বেগম ওকে মেরেই ফেলবেন। পরের দিন সকাল থেকেই হলুদের আয়োজন চলছে। ইরিন আসামির মতো লুকিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যের দিকে আবির সেজেগুজে হিরো হয়ে বেরিয়েছে। সাদা পাঞ্জাবির উপর হলুদ কোটি, তার সাথে চুড়িদার পায়জামা, চুলগুলো স্পাইক করা, গলায় ক্যামেরা ঝোলানো। অসম্ভব সুন্দর লাগছে। ইরিন আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করছে। স্টেজের কাছে সবাই আনন্দ করছে, কিন্তু সে যেতে পারছে না। তবে খুব বেশি আফসোস হচ্ছে না। তার দৃষ্টি আবিরের দিকে। বেশ লাগছে আবির নামক বদ ছেলেটাকে। হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেল। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে গেল সবাই। কেবল ঘুম আসছে না ইরিনের। অন্যদের মতো সে লাফালাফি করতে পারেনি। সে তো লুকিয়ে লুকিয়ে ঘুম আসছে না দেখে এপাশ ওপাশ করছিল সে। তারপর দরজা খুলে চুপি চুপি উঠানে বেরিয়ে গেল। আলোতে ঝলমল করছে চারিদিক। পুকুর পাড় সহ পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। পুকুর পাড়ে সিঁড়ির উপর গিয়ে বসলো ইরিন। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, ঝিঝি পোকার ডাক, মনোমুগ্ধকর এক পরিবেশ। আচমকা বিকট আওয়াজের চিৎকার শুনে লাফিয়ে উঠল। ইতিহাদের গলা মনে হয়েছে। ভূত ভূত বলে অনবরত চিৎকার করছে। ইরিন লাফ দিয়ে উঠে গেল। তারপর কোনো কিছু না ভেবেই এক দৌড়ে ঘরের ভিতর। বুক ধরফর করছে। সাংঘাতিক ভয় পেয়েছে সে। উঠানে মানুষ জমা হয়ে গেছে। ঋতু, চাচা, আবির, ঋতুর বড় ভাই, বর সবাই চলে এসেছে ইতিহাদে চিৎকার শুনে। ঋতুর বড় চাচা গম্ভীর গলায় বললেন, আমি দেখেছি চাচা চুল ছেড়ে দিয়ে পুকুর পাড়ে বসেছিল। উনি টর্চ নিয়ে পুকুর ঘাটে নামলেন। ইত্তিকে উদ্দেশ্য করে বললেন। ইত্তি হাতের ইশারা দেখিয়ে দিল। ইরিন ঘরের ভিতর জানালা দিয়ে সব দেখছে। ইতিহাদের বাচ্চা ওকে দেখে ভূত ভেবেছে। ওকেও ভয় পাইয়ে দিয়েছিল। বলদের বলদ, এত জোরে কেউ চিৎকার দেয়? ভিতুরাম। আবির ইতিহাদের পিঠে চাপড় দিয়ে বলল, আয় চল ঘুমাবি, ঘুমের ঘোরে মাঝে মধ্যে এমন হয়, আয়। ইতিহাদ করুণ চোখে আবিরের দিকে তাকালো। আফসোস হচ্ছে তার। কথা তার কেউ বিশ্বাস করছে না। বিয়ের দিন সকালবেলা ইরিন চুপি চুপি ইতিহাদের রুমে ঢুকলো। ইতিহাদ বোধহয় ঘুমোচ্ছে। রাতের ঘটনাটা খুলে বলবে ভেবেই ভিতরে ঢুকছিল সে।
কিন্তু ভিতরে ঢুকতেই ভয়ে জমে গেল। ইতিহাদ নয়, খাটের উপর আবির শুয়ে আছে। ইরিন যেভাবে এসেছিল চুপি চুপি আবার সেভাবে পেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তাতে বাধা পড়ল। পিছন ফিরে দেখলো আবির ওর হাত ধরে রেখেছে। ইরিনের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে ভয়ে, বুক ধরফর করছে। আবির এবার ওর কি অবস্থা করবে আল্লাহই জানেন। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে নিল সে। দরজা বন্ধ করে আয়। দরজা বন্ধ করবো কেন? ইরিনের ভয় করছে, দরজার বন্ধ করে আবির কি তাকে শাস্তি দেবে? কথা আছে তোর সাথে। আমি রেডি হব, আপনার কিছু বলার থাকলে পরে বলবেন। ইরিন, তুই কেন শুধু শুধু নাটক করছিস? ইরিন দরজা বন্ধ করে খাটের কাছে দাঁড়ালো। আবির কিছু বলল না, ঘাড়ের কাছে হাত রেখে উল্টো হয়ে শুয়ে পড়ল। এদের বিছানাগুলো প্রচুর শক্ত, ভালো মতো ঘুমাতেই পারেনি। শেষ রাতে তাও একটু চোখ লেগে আসলো, তোর ভূতগিরিতে সেটা উদা হয়ে গেছে। চুল ছেড়ে দিয়ে পুকুর ঘাটে বসতে কে বলেছিল তোকে? এর জন্য তো তোকে কোথাও ছাড়তে চায় না একা। ইরিনের বুকটা ধক করে উঠল। তার মানে আবির আগে থেকেই জানতো যে ইরিন এখানে এসেছে, কিন্তু কিভাবে? ঘাড় প্রচণ্ড ব্যথা করতেছে। আমার ব্যাগে লাল রঙের একটা মলম পাবি, পিন কিলার নিয়ে আয়। ইরিন ব্যাগ খুলে মলমটা পেল। আমি মালিশ করে দিই? আয়। ইরিন ঘাড়ে মালিশ করে দিচ্ছে। আবির আরামে চোখ বন্ধ করে আছে। আবির ভাইয়া, আমাকে কিছু বলবেন না প্লিজ? কোন ব্যাপারে? প্লিজ। আবির আরামে উ করে উঠল। সত্যি কিছু বলবেন না? আমি কখনো বলেছি কিছু বলবো না? তাহলে ইউ করে এলেন কেন? প্লিজ আবির ভাইয়া, প্লিজ আমাকে বলবেন না প্লিজ। কেন বলবো না? আম্মা আমাকে মেরে ফেলবে। সেই ভয় আগে ছিল না এখানে আসার আগে? এখন ধরা খেয়ে তারপর মনে পড়লো? আরে হবে না, আমি সত্যি বলছি, এইবারই শেষ। আবির সামনে ঘুরল। ইরিন থেমে গেছে, ভয়ে শুকনো ঢোক গিলল সে। আবির শীতল কণ্ঠে বলল, সত্যি বলছিস তো? আর হবে না? হবে না। আচ্ছা ঠিক আছে, যা, বলবো না। ইরিন দরজা খুলে আস্তে করে বেরিয়ে গেল। আবির হাসছে, মিটমিট করে হাসছে সে, ঘাড়ের কাছে হাত রেখে নিঃশব্দে হাসছে। একটু পর আবার ফিরে এলো ইরিন। আবির তখন উপর হয়ে শুয়েছিল। ইরিনের গলার আওয়াজ পেয়ে সামনে ঘুরল। ইরিন ইতস্তত করে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আবির মোটামুটি আন্দাজ করে নিয়েছে ইরিন কি জানতে এসেছে। হিয়ালি করে বলল, শুধু একটা। ইরিন প্রসঙ্গ পাল্টাতে দিল না, সরাসরি প্রশ্ন করল সে, আপনি হুট করে এখানে কেন এসেছেন? আপনি কি আগে থেকেই জানতেন নাকি আমি বিয়েতে আসছি? কিন্তু কিভাবে, কার কাছ থেকে? আবির হাসল, রহস্যজনক হাসি। ইরিন ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। কি হলো, চুপ করে আছেন যে? আবির টেবিলের পাশে রাখা তার ফোনটা ইরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, চার্জ লাগিয়ে দে তো। ইরিন হাত বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু সাথে সাথেই কানেকশন দিল না। বলল, আমার উত্তর? আমি জানি না। আপনি তাহলে বলবেন না? ইরিন রেগে গেল। আবির আবারও হাসলো, হাসি হাসি মুখে বলল, তোরা তো কৌতূহল কেন? তুই আমাকে রিকোয়েস্ট করেছিলি আমি যেন তোর এখানে আসার কথা আন্টিকে না জানাই। আমি জানাবো না বলেছি, বাকি কে কি করলো, কেন এলো, এসব তো তোর কি দরকার? এর মানে কি দাঁড়ালো, আপনি আমাকে বলবেন না তাই তো? ইয়েস, নাও গো ফ্রম হিয়ার। ইরিন দীর্ঘশ্বাস ফেলে ফোনটা চার্জে লাগালো। আবিরের মুখ থেকে কোনো কথা বেরোবে না সে ভালো করেই বুঝে গেছে। ফোন চার্জে লাগিয়ে বেরিয়ে এলো। আবির হাসলো। ইরিন বড্ড বোকা, সে জানে না তার বিশ্বস্ত বন্ধু ইতিহাদি আবিরের ইনফর্মার, অসম্ভব ভালো একটা ছেলে। সেই ইরিনের লুকিয়ে লুকিয়ে বিয়েতে অ্যাটেন্ড করার ঘটনাটা আবিরকে জানিয়েছে। পরিবারের কাউকে না জানিয়ে ইরিনের একা একা বন্ধুদের সাথে বেরিয়ে পড়াটা ইতি সমর্থন করতে পারেনি। যদিও সে মনে প্রাণে চাইছিল ইরিন তাদের সাথে যাক, কিন্তু কাউকে না জানিয়ে যাওয়াটা রিস্কি। বিপদ আপদের কোনো সময় জ্ঞান নেই, কখন কি হয়ে যায় বলা যায় না। তাই অবশ্যই ফ্যামিলি মেম্বারদের কাউকে না কাউকে জানিয়ে যাওয়া উচিত। ইরিনকে অনেক বুঝিয়েছে সে, কিন্তু ইরিন কিছুতেই বাসায় জানাবে না।
অবশেষে বাধ্য হয়ে আবিরকে খবরটা দিল সে। আবিরের সাথে তার ভালোই সম্পর্ক, এমনকি ইরিনের সাথে আবিরের বিয়ের কথাটা একমাত্র তাকেই জানিয়েছে আবির। বিয়েতে খুব সাজলো ইরিন, একেবারে জমকালো সাজগোজ, লাল টুকটুকে লেহেঙ্গার সাথে ম্যাচিং গোল্ডেন স্টোনের গয়না, ভারী মেকআপ, বেশ গর্জিয়াস লাগছে ওকে। ইতিমধ্যে অনেকের কাছ থেকেই প্রশংসামূলক অনেক কিছুই শুনে ফেলেছে সে। নিহার ছেলেটাকে আবির সুবিধার লাগছে না, ঋতুর খালাতো দেবর। আশা থেকেই ইরিনের উপর চোখে চোখে রাখতে হবে ব্যাটাকে। একটু পরেই শোরগোল শুরু হলো, বর এসে গেছে। ইরিন ফুলের ডালা নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল। অসাবধানতাবশত নিহাদের সাথে ধাক্কা খায়, ফুল সব দুজনের মাথায় পড়ে। ইরিনের ওড়নাটা হিন্দি ফিল্মের নায়িকাদের মতো নিহাদের বাহু আটকে যায়। আর তখনই সিঁড়ি দিয়ে নামছিল আবির, পড়বি তো পর একেবারে মালির ঘাড়ে। ইরিন ভয়ত দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে পাশ কাটিয়ে নেমে গেল। নিহাদের মুগ্ধতার সাগর তখন আবেগে টইটুম্বর। মোহনীয় দৃষ্টিতে ইরিনের দিকে তাকিয়ে আছে সে। ইরিনের মেজাজ বিগড়ে গেল, কিন্তু সেটা নিহাদের চোখে ধরা পড়ল না। আসার পর থেকেই মেয়েটিকে ওর ভালো লাগে। এমনিতেই বাসায় ওর বিয়ের কথাবার্তা চলছে। তার দৃঢ় বিশ্বাস ওর মতো হ্যান্ডসাম বিসিএস ক্যাডার প্রফেসরকে যে কোনো মেয়ের বাবাই জামাই বানাতে রাজি হয়ে যাবে। তাই আগেই খানিকটা বাজিয়ে দেখতে চাইছে ইরিনকে। ইরিনের মুখ খুলতেই ওর আবেগের সাগর নিমেষেই মরুভূমির মতো শুকিয়ে গেল। চোখ পকেটে রেখে হাঁটছিলেন, সব ফুল পড়ে গেল। হা করে আছেন কেন? মুখ বন্ধ করুন। এভাবে কথা বলছো কেন? মেয়েদের কথা হবে নমনীয়, এমন কর্কশ নয়। আপনি আমাকে লাগেন যে আমি আপনার সাথে লুতুপুতু গলায় কথা বলবো? অপরিচিত কারোর সাথে ভদ্রভাবে কথা বলা নর্মাল ম্যানার্সের মধ্যে পড়ে। আর অপরিচিত একজন মেয়েকে তুমি বলা রামছাগল। ইরিন গটগট করে চলে গেল। নিহার দাঁত খিচিয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস, হাঁটুর বয়সে একটা মেয়ে ওকে রামছাগল বলে গেল। ওর মতো ব্রিলিয়ান্ট একজন প্রফেসরের এই মর্যাদা, দেশ আসলেই রসাতলে যাচ্ছে। ইরিন স্টেজে বইয়ের পাশে বসেছিল। ইতি এসে তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তোকে আয়াজ ভাই ডাকছে। কেন? আমি জানি না, আমাকে বলেছে তোকে ডেকে নিয়ে যেতে। ইরিন চারপাশে চোখ বোলালো। স্টেজ থেকে কিছুটা দূরে আবির ফোনে কথা বলছে। ভালো করে খেয়াল করলো সে। আবিরের মুড কি ঠিক আছে? সে কি ইরিনের উপর রেগে আছে? নিহাত গাধাটা এখনও ইরিনের পিছু ছাড়ছে না, স্টেজের পাশেই ঘুরঘুর করছে। ইরিন বিরক্ত হয়ে উঠে আবিরের কাছে চলে গেল। আবির সরাসরি ইরিনের দিকে তাকিয়েই কথা বলছে। অস্বস্তি লাগছে ইরিনের, ভয়ে আড়ষ্ট হয়ে রইল। আবিরের মতিগতি কিছুই বোঝা যাচ্ছে না, ভয় লাগছে তার। সকালের ঘটনার জন্য আবির কি এখন থেকে বকাঝকা করবে? উফ, কেন এই বিয়েতে এসেছিল সে? আসার পর থেকেই একটা না একটা গ্যারাকলে ফেসেই যাচ্ছে। আবির ফোন রেখে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, নিহাত তোকে কি বলেছে? কোন নিহাত? যাকে তুই ফুল দিয়ে বারণ করেছিস সে নিহাত। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আবির হতভম্ব হয়ে চেয়ে রইল। ধীরে ধীরে চোয়াল শক্ত হয়ে এলো তার। চাপা কণ্ঠে বলল, ইরিন, আমি তোর সাথে মজা করছি না, আমি জানতে চাইছি নিহাত তোকে কি বলেছে। আই লাভ ইউ। ইরিন, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এবার কিন্তু ঠাস করে একটা গালে চল বসিয়ে দেবো। কি আশ্চর্য আবির ভাইয়া, আপনি কানে শুনতে পান না? আমি কতবার করে আপনাকে বলছি নিহাদ আমাকে আই লাভ ইউ বলছে, তাও আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। এর মানে কি? ফালতু কথা বলবি না একদম। ও তোকে প্রথমে দেখতে আই লাভ ইউ বলতে চাবে কেন? তুই কি আমার সাথে মশকরামি করছিস? প্রথম দেখাতে কে বললো সে নাকি আমার স্বপ্নে দেখেছে আমি নাকি তার স্বপ্নের দেখা রাজকন্যার মতো সুন্দরী? ইরিন, আমার সহ্যের সীমানা অতিক্রম করিস না। সত্যি বলছি তো, বিশ্বাস হচ্ছে না? আপনাকে ছুঁয়ে বলবো? তুই কি এখানে এসে আমার হাতে মার খেতে চাস? এখন যদি তোর গালে একটা ঠাস করে চল লাগিয়ে দিই, তারপর তো বলবি আবির ভাইয়া খারাপ, আবির ভাইয়া জঘন্য, অসভ্য। আপনি তো খারাপই, আপনাকে ভালো বললো কে? তুই বলবি না নিহাত তোকে কি বলেছে? ইরিন না সুযোগ মাথা দোলালো।
দুষ্টু হেসে বলল, আপনিও তো আমাকে বললেননি আপনি কার কাছ থেকে আমার বিয়েতে আসার খবর পেয়েছেন, তাই আমি বলবো না। ইরিন ওড়না দোলাতে দোলাতে চলে গেল। আবির চোখ মুখ লাল করে বসে আছে। তার ধারণা ভুল, এই মেয়ে মোটেও বোকা নয়, হাড়ে হাড়ে শয়তান। ইরিনের বান্ধবীর বিয়ে শেষ হয় দ্রুত। আবির ইরিনের সাথে তেমন আর কথা বলেনি, চলে আসে বিয়ে থেকে আবার ঢাকায়। তবে ঘটনা এত দূর গড়াবে ইরিন স্বপ্নেও ভাবেনি। মাস তিনেক বাদেই নিহাত ইরিনের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। হাদারাম লোকটাকে এত অপমান করার পরেও বেহায়ার মতো আবার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বিয়ে বাড়িতে তো কম অপমান করেনি তাকে ইরিন। একে একটা শিক্ষা দিতে হবে। সেই সাথে আবিরকেও। মনে মনে ফোন দিয়ে নিল ইরিন। মাইমুনা বেগম নিহাতের সাথে বিয়ে দেবে না ভেবে যতই না করতে চান, ইরিন ততই উৎসাহ দেখায় নিহাতকে বিয়ের জন্য। অবশেষে মাইমুনা বেগমকে ইরিন তার সিদ্ধান্ত জানালো, বিয়ে করলে নিহাতকেই করবে। মাইমুনা বেগম অস্থির হয়ে আজাদ আর সৈকত সাহেবের সাথে আলাপ করেছেন। সৈকত সাহেব হেসেই উড়িয়ে দিয়েছেন। ওনার ধারণা ইরিন আবিরের সাথে ঝগড়া বাঁধিয়ে নিহাতকে বিয়ে করতে চাইছে। কিন্তু মাইমুনা বেগম তো নিজের মেয়েকে চিনেন, ওনার পেটের হলে কি হবে, আগাগোড়া শয়তানিতে মোড়া। দুশ্চিন্তায় ওনার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। এদিকে মেহরাব সাহেব তার মন্ত্রিত্ব থেকে সরে এসেছেন। সেখানে এখন আবিরকে বসিয়েছে। 15 দিন পর আবিরের চূড়ান্ত পাঠগ্রহণ। তবে এখন অনেক কাজ, সব কিছু গুছিয়ে নিচ্ছে আবির। প্রধানমন্ত্রীর সাথে সাথেই থাকে সে। সকাল 10টায় বেরোয়, ফিরে রাত 9টায়। সারাদিন আর বাসায় আসা হয় না। মানে আবির এখন ধানমন্ডিতে এসে থাকে। আজকে অফিসে এসে বাসায় ফেরার সময় লিফটে ইরিনের সাথে দেখা হয়ে গেল আবিরের। ইরিনের হাতে এক গাদা শপিং ব্যাগ, সাথে ওর কাজিনরা। আবিরের সাথে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল। আবিরও এত লোকের মাঝখানে কিছু জিজ্ঞেস করলো না। রাতে খেতে বসে আরিতা জানালো আগামীকাল ইরিনের গায়ে হলুদ। আবিরের হাত বন্ধ হয়ে গেল। প্লেটের চারপাশে আঙুল বোলাচ্ছে আর ভাবছে ইরিন কি সত্যি সত্যিই বিয়ে করছে। আশ্চর্য, ওকে একটা বার জানালোও না। আজাদ সাহেবও কিছু বলল না। মানে কি? খাওয়া ছেড়ে উঠে গেল সে। তার খানিকক্ষণ বাদেই মাইমুনা বেগম ওদের ফ্ল্যাটে এলেন আবিরের সাথে পরামর্শ করতে। সব শুনে আবির কিছুই বলল না, কেবল শান্ত কণ্ঠে বলল, ওকে যা ইচ্ছা করতে দিন বড়মা। অনেক রাত পর্যন্ত মাইমুনা বেগম আবিরদের ফ্ল্যাটে বসেছিল, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। ইরিনের বাবা না থাকলে মেরে পিঠের চামড়ায় তুলে ফেলতেন উনি। বদমে নিজের বিয়ের পাত্র নিজেই ঠিক করেছে, বিহায়ের মতো আবার শপিং নিজেই করছে। পরের দিন সকালে আবির আর থাকতে পারল না। ফ্রেশ হয়ে সোজা ইরিনদের ফ্ল্যাটে গেল। ইরিন তখন মাত্র শাওয়ার দিয়ে বেরিয়েছে। আবিরকে দেখেই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আবির ভাই, আপনি আমার রুমে? জানেন তো আজকে আমার হলুদ, কালকে বিয়ে, কে কোয়ান থেকে দেখে ফেলবে। এভাবে আমার রুমে সেটা আপনার একদমই ঠিক হয়নি। তুই যে একটা মানিয়াক পেশেন্ট, তুই কি জানিস? না তো, তাই নাকি? আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না, আমার বিয়ে ভেঙে যাবে। অনেক কষ্ট আমার জন্য একটা ভালো পাত্র জোগাড় হয়েছে। বিশেষ ক্যাডার, কে জানে নিহাদ চিনেছেন? ঋতুর খালাদের দেবর, যাকে আমি ফুল দিয়ে বরণ করেছিলাম, সেই নিহাদ। আবির রাগে ফেটে যাচ্ছে। বিয়ে বাড়িতে ইরিনকে নিহাদের ব্যাপার নিয়ে অনেক কথা শুনিয়েছে আবির, তাই বলে ইরিন এভাবে শোধ নেবে সে ভাবতেই পারেনি। ফট করে ইরিনের চুলগুলো মুঠোয় নিয়ে বলল, তুই আমার সাথে তেজ দেখাচ্ছিস? আমি কি তোর তেজে ধারধারি? এত বড় সাহস যে তোর হলো কি করে? বিয়ে করার খুব শখ হচ্ছে তাই না? হয়েছে তো, খুব শখ হয়েছে। ঋতুর বিয়ে দেখে আরো বেশি করে হাই হয়েছে। আপনি করে ফেলুন, বয়স তার কম হয়নি। চুপ বেয়াদব। এখানে বেয়াদবের কি হলো? আবির হতাশ হয়ে বলল, আমি আগে জানলে তোকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আপনি বসবেন না, বেরোবেন না। আবিরের রাগ ক্রমাগত বাড়ছে। সে এত রাগ দেখাচ্ছে, অথচ ইরিনের ভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি যেন। ওর বিয়ের দাওয়াত খেতে এসেছে আবির।
রাগ সামলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইরিনের সামনে থেকে চলে যাওয়াটাই উত্তম। ইরিনকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল আবির। মাইমুনা বেগম ওর ঘর আটকে বসে আছে। তার মেয়ে এভাবে সবার সামনে তাকে ছোট করবে তিনি ভাবতেই পারেননি। সৈকত সাহেবের সামনে যেতেই ওনার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আজাদ সাহেবও আবির আর সৈকত সাহেবের সামনে যেতে পারছে না। ইরিনের এমন সিদ্ধান্তে উনি বিরক্ত, কিন্তু আবির বলেছে ওর যেটা ভালো মনে হবে করুক, কারও কিছু বলার দরকার নেই। গতকাল নিহাদের বড় বোন এসে ইরিনকে আংটি পরিয়ে গেছে। তিনি হাঁ হয়ে বসেছিলেন। মেহমান এলে তো আর তাকে ঘাট ধরে বের করে দেওয়া যায় না। অবশেষে ওরা চলে গেলে আজাদ আর মাইমুনা ইরিনকে ডেকে বললেন, তোর সাথে আবিরের বিয়ে ঠিক হয়ে আছে, সেটা কি তুই জানিস? ইরিন রীতিমতো আকাশ থেকে পড়ল। মেরুদণ্ড বেয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল। নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। খুশিতে লাফিয়ে উঠতে মন চাইছে, মনে হচ্ছে পাগল হয়ে যাবে সে। কিন্তু প্ল্যান? নিহাতকে তো একটা শিক্ষা দিতেই হবে। আজকে হলুদের প্রোগ্রামের আয়োজনও হয়ে গেছে। ইরিনের ইচ্ছে ছিল হলুদ অনুষ্ঠান করে একটু মজা নেবে নিহাদের সাথে, তারপর বিয়ের দিন ফোন বন্ধ করে কোনো এক বান্ধবীর বাসায় উঠবে। সেই সাথে আবিরেরও একটা শিক্ষা হয়ে যাবে। তার দৃঢ় ধারণা আবির তাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করছে না। কিন্তু এখন যখন আবিরের সাথে তার বিয়ের কথা পাকাপাকি হয়ে আছে, তখন নিহাদকে একটা শিক্ষা দেওয়াই যায়। তাই ইতিহাদের সাথে পরামর্শ করে বাসায় কাউকে কিছু জানালো না সে। এদিকে সব কথা খুলে বলার পরেও মেয়ের সাহস দেখে মাইমুনা বেগম অবাক হয়ে যাচ্ছেন। তিনিও মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এর শেষ তিনি দেখেই ছাড়বেন। করুক নিহাদকে বিয়ে ইরিন, তিনি আর কিছু বলবেন না। সন্ধ্যার দিকে আবির সেজে গুজে ছাদে এসে হাজির হলো। এই সেই হুলস্থুল, চারিদিকে ছোটাছুটি, দৌড়াদৌড়ি। ইরিনের বিয়ের সব দায়িত্ব যেন সে একাই নিয়েছে। ইরিন হাঁ হয়ে শুধু তার কাণ্ডই দেখে গেল। ইরিনের বান্ধবীগুলোর সাথে আবিরের মাখামাখি দেখে গা শিরশির করে উঠল তার। ইচ্ছে করছে স্টেজ থেকে নেমে সবকটার গালে চুলকানি মাখিয়ে দিতে। আর আবির, ওকে তো গোবর পানিতে চুবাতে মন চাইছে। ইরিন সামান্য একটু হাত ধরলেই তার হাতে যেন ফোসকা পড়ে যায়, অথচ এখন মেয়েগুলোর সাথে দিব্যি ফষ্টি নষ্টি করছে। ছি, মন্ত্রী আয়াজ রহমান, ছি। এই আপনার ভালো মানুষই। মজার ব্যাপার হচ্ছে মুরব্বী গোছের কেউই নেই, এমনকি ইরিনের বাবাও নেই। ইরিনের কিছু আত্মীয় বন্ধুবান্ধব এরাই মজা করছে। ইরিনের সন্দেহ হচ্ছে আবির কি কোনোভাবে তার প্ল্যান সম্পর্কে জেনে গেছে। এত নির্লিপ্ত থাকছে কি করে সে? আবিরকে রাগাতে গিয়ে উল্টো ইরিনের মেজাজ খারাপ হয়ে গেল। ছাদ থেকে নেমে সোজা মাইমুনা বেগমের ঘরের দিকে গেল সে। মাইমুনা বেগম হাই পাওয়ারের ওষুধ খেয়েও প্রেশার কন্ট্রোল করতে পারছে না। এই মেয়ের শক দিয়ে দিয়ে ওনাকে মেরেই ফেলবে। কি পেয়েছেটা কিসে? সে যা বলবে তাই হবে। কলেজে ওঠার পর থেকেই এই মেয়ের লাগাম ছাড়া চাল চলন শুরু হয়েছে। দিন দিন বাড়ছে তো বাড়ছেই। কত বড় স্পর্ধা! বিয়ের সব আয়োজন করে হলুদ প্রোগ্রাম করে এখন বলছে বিয়ে করবে না। উনি কিছুতেই রাগ সামলাতে পারছেন না। ঘাড়ের রগ চিনচিন করছে। এই মেয়ে ওনাকে কবরে নিয়ে শান্তি পাবে। ঠাস করে চড় মারলেন ইরিনের গালে, ঠেলে ঘর থেকে বের করে দিলেন ওকে। প্রচণ্ড রাগ লাগে ইরিনের। নিহাদ আছে সামনে। সে যে নিহাদকে বিয়ে করবে না জানাতেই নিহাদি তাকে গড়গড় করে অনেক কিছু শুনিয়ে দিল। নিহাদ যা বলল তাতে ইরিনের আর কিছুই করা লাগলো না। নিহাদের পক্ষ থেকেই বিয়ের জন্য না করে দেওয়া হলো। কেন সেটা ইরিনকে বলা হলো না। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করছে ইরিন। বিয়েটা ভেঙে গেছে। কী কারণে ভেঙেছে সেটা ওর কাছে ইম্পর্টেন্ট না, ভেঙেছে এটা ইম্পর্টেন্ট। আবির কফি নিয়ে বারান্দায় দাঁড়ালো। ইরিন গলা চড়িয়ে ডাক দিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে আবির ভাই। জানি, কিন্তু তুই এত খুশি কেন? বিয়ে করে আমাকে পাগল হয়ে যাচ্ছিলিস, এখন কি হলো? কি যে বলেন না আপনি, আমি ভীষণ দুঃখিত হয়েছি। সকাল থেকে
গড়িয়ে গড়িয়ে কেঁদেছি, ওয়াশরুমে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, দুঃখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কত ভালো ছিল নাহিদ মিয়া মানুষটা, তার সাথে বিয়ে হলে আমার জীবনটা আনন্দে ভরে যেত। কিন্তু কি থেকে কি হয়ে গেল বলুন তো? তুই আমার সাথে ফাজলামি করিস? ইরিন জিভ কেটে না বোঝালো। ছি ছি, আপনি আমার গুরুজন, আপনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আপনার সাথে কেন ফাজলামো করবো? তাছাড়া নিহাতকে দিয়ে ফাজলামো করা যায়? ও কি ফাজলামো করার মতো ছেলে? প্রফেসর মানুষ। আবিরের ইচ্ছে করছে গরম কফিটা ইরিনের গলায় ঢেলে দিতে। ওর এইসব গা জ্বালানো কথাবার্তা বন্ধ হবে। আমার এত বড় সর্বনাশ করলো কে আবির ভাই? আল্লাহ তার বিচার করবে। তার বিয়ে হওয়ার আগেই বউ মরে ভূত হয়ে খাড় মাটকাবে সে জীবনেও। তুই বেয়াদব, তোর সাথে কে কথা বলছে? কান ঝালাপালা করে দিয়েছিস, তখন থেকে ঝালপাল করে বক 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 করে যাচ্ছিস, থামাথামির কোনো নামই নেই। আপনি রাগ করছেন কেন? আমি আমার মনের দুঃখে থেকে বলছি, আপনাকে বলছি নাকি? আপনি কি আমার বিয়ে ভেঙেছেন? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি তোর বিয়ে ভাঙবো? তুই যাদের জন্য সেজেগুজে কলেজে যেতিস তাদের ভিতরে কেউ হয়তো আকাম করেছে। আমার মাথায় এখন ঘেয়া কুত্তা পাগলের অবস্থা। তোর এইসব নিয়ে আমার ভাবার সময় নেই। এই তো সামনের উইকে সাংবাদিক সম্মেলনের, এরপর দেশের দায়িত্ব আমার হাতে, আর তুই হাসিস তোর তালে। আবির ভিতরে চলে গেল। ইরিন হাসছে। তার দৃঢ় ধারণা বিয়েটা আবিরই ভেঙেছে। বাস্তবিকই তাই, বিয়েটা আবিরই ভেঙেছে। ইতির সাথে পরামর্শ করে নিহাদের কাছে গিয়েছিল সে। সেখানে গিয়ে অবশ্য কিছু মিথ্যা কথা বলতে হয়েছে তাকে। অনেক কষ্টে সে আর ইতি মিলে নিহাদকে বিশ্বাস করাতে পেরেছিল তার সাথে ইরিনের অ্যাফেয়ার চলছে। তার সাথে রাগ করে ইরিন নিহাদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর কোনো উপায়ও ছিল না আবিরের কাছে। ইতি তাকে আগেই বলেছিল ইরিন হলুদের পর পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। ইতি অবুঝ নয়, চোখের বসে ইরিনের পাগলামিতে তাল দেওয়ার মতো বোকাও সে নয়। ইরিনের এসব ছেলে মানুষই কর্মকাণ্ড যে শেষমেশ ইরিনেরই ক্ষতি করবে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছিল। পালিয়ে গেলে আবিরের ফ্যামিলি, ইরিনের ফ্যামিলি যে খুব সহজভাবে তাকে গ্রহণ করবে না সেটা ইরিনের মাথায় না এলেও ইতির মাথায় কিন্তু ঠিকই এসেছিল। তারপর অ্যাজ ইউজুয়াল আবিরকে পুরো ঘটনা খুলে বলল সে। ইতির কাছ থেকে সব ঘটনা শুনে আবির সময় নষ্ট করলো না। যে করে হোক ছেলেপক্ষ থেকে আগেই বিয়ে থামাতে হবে। ওদেরকে কিছুতেই অপমানিত হতে দেওয়া যাবে না। তারা নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। যে মেয়ে বিয়ের দিন পালিয়ে যায় তার সম্পর্কে অনায়াসেই যে কোনো বদনাম তুলে দেওয়া যায়। যদিও সে জানা ইরিন বোকা বলেই এমন একটা পরিকল্পনা করেছে। নিহাদকে নাজেহাল করতে গিয়ে নিজের পায়ে কাদা ছোড়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বোধ মেয়েটা। তাই দেরি না করে ইতিকে নিয়ে নিহাদের বাসায় গিয়েছিল সে। নিহাদ প্রথমে বিশ্বাস করেনি। ইতি আরও ঘনিষ্ঠ দু একজন বন্ধু বান্ধবকে খুলে বলল পুরো ঘটনাটা। অবশেষে সবাই মিলে ইরিনের অলক্ষ্যেই এই ঘটনার সমাধান করলো। অবশ্য সবটাই আবির এবং ইতি আজাদ সৈকত সাহেবের সাথে পরামর্শ করেছে। ওনারা ইরিনের ছেলে মানুষিতে বিন্দুমাত্র অবাক হলেন না। ওনারা ছোটবেলা থেকেই এই মেয়েটির স্বল্প বুদ্ধিতার বহু প্রমাণ পেয়েছেন এবং তাদের ছেলে যে এই বোকা মেয়েটিকে প্রাণাধিক বেশি ভালোবাসে সেটাও তাদের অজানা নয়। অতএব ওনারা সবাই সাহেব আবিরের পরিকল্পনাতে সামিল হলেন। বাসায় কোনো মুরব্বীকে তিনি কৌশলে হলুদ প্রোগ্রামে আসতে দেননি। এদিকে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল আবির। ইরিনের এসব পাগলামি আর বাড়তে দেওয়া যাবে না। এবার শিক্ষা দেওয়ার পালা আবিরের। তাকে এভাবে দৌড়ঝাঁপ করার সাজা ইরিনকে ভোগ করতে হবে। এসব উদ্ভট পরিকল্পনা যেন আর কোনোদিন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। নাও ইটস টাইম টু ইরিনের 12টা বাজানোর। ইরিন আর ইতি করিডোরে দাঁড়িয়ে আছে। দুজনেরই মুড অফ। ইতির অবশ্য একটু বেশি অফ। আজকে আবার মিতুর সাথে ঝামেলা হয়েছে। মিতু ইতির গার্লফ্রেন্ড। সপ্তাহে 2 দিন ঝামেলা করাটা মিতুর কাছে কাঁচা বাজার করার মতো হয়ে গেছে। এই তো গতকাল রাত 1টার সময় ফোন দিয়ে বলল ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে। ইতি ভালো মানুষের মতো উপদেশ দিল, একটা নাপা খেয়ে শুয়ে পড়ো।
নাপা বাসায় নেই। তাহলে মাইল্ড সিডেটিভ থাকলে একটা খেয়ে নাও। আমাদের বাসায় ঘুমের ওষুধ রাখা হয় না। ওকে, মাথায় পানি ঢালা পদ্ধতি ট্রাই করতে পারো। আমার ঠান্ডা লেগে যাবে। ইতি একটু ভাবলো, তারপর বলল, তাহলে চা বা কফি বানিয়ে খাও, ভালো লাগবে। এবার রিপ্লাই এলো, চা খেলে ঘুম আসবে না। ইতি ঘুমে কাদা হয়েছিল। ওর খুব ভালো একটা স্বভাব হয়েছে, ঘুমন্ত অবস্থায়ও সে স্বাভাবিকভাবেই কথা বলতে পারে। কিন্তু মিতুর কথা শুনে এবার আর স্বাভাবিক থাকতে পারল না। ভিতরে ভিতরে চটে গেলেও ঠান্ডা গলায় বলল, তাহলে তো আর কিছু করার নেই, তুমি চুপচাপ কিছুক্ষণ শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করো। তাতে কোনো লাভ হবে না। আমি জানি আমার এই মুহূর্তে ঘুম আসবে না, তবে একটা উপায় আছে। কি? তোমাকে দেখতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে তুমি এলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। প্লিজ আসো না। কিন্তু এত রাতে? এখন তো মামা গেট বন্ধ করে ঘুমাচ্ছেন। সময় নেই, ওনাকে ডেকে তুলবে। এমন করো কেন প্লিজ? ইতির মাথার মগজ 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে উঠলেও ঠান্ডা রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, আসছি। এই পর্যন্ত ঠিক আছে। সমস্যা হলো ইতিকে মাঝরাতে ঘুম থেকে তুলে ওদের বাসার সামনে দাঁড় করিয়ে মিতু জানালো সে আসতে পারবে না, ওর এখন বেশ ঘুম পাচ্ছে। ইতিও রাগ সামলাতে না পেরে ওকে কিছু কড়া কথা শুনিয়ে দিল ফোনে। ইরিন এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে আছে। কত মানুষ হসপিটালের সামনে দিয়ে আসছে যাচ্ছে, কাছের মানুষের নিয়ে হাসি মুখে বাসায় ফিরছে। কত খুশি লাগছে এদেরকে। অথচ ইরিন ওর জীবনের কোনো আনন্দই নেই। আনন্দ নেই এই কথাটা আসলে ঠিক না। ইরিন আসলে আনন্দ উপভোগ করতে জানেই না। যার ইতির মতো ভালো একটা বন্ধু আছে, ভালো কেরিয়ার আছে, ভালো একটা পরিবার আছে, তবুও কেন এত আফসোস? ইতি, বলো। আমি মরে গেলে তো দুঃখ হবে? ইতি 880 ভোল্টের শক খেলো। ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রচণ্ড বিস্ময় নিয়ে ইরিনের দিকে তাকালো। ইরিন মজা করেও এই ধরনের কথা বলার মেয়ে না। তাহলে আজ কি হলো? ইতি জানে না ইরিনের সেই দিনের ঘটনার পর থেকে আবির ইরিনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। না। সত্যি? হ্যাঁ সত্যি। আমি খুব খারাপ, তাই না? ইতিহাদ হাসলো। ইরিনের নাক টেনে দিয়ে বলল, খুব। মিতুকে খুব ভালোবাসিস, তাই না? ইতিহাদ দীর্ঘশ্বাস ছাড়লো। বিড়বিড় করে বলল, বোকা মেয়েটা তো কিছুই বোঝে না। আমার কি মনে হয় জানিস? কি? যারা খুব বেশি ভালোবাসা পায় তারা বোধহয় খানিকটা বোকা হয়। কি করে বুঝলি? এই যে তুইও তো বোকা। কে বললো আমি বোকা? তুই বোকা নয় তো কি? তুই জানিস আবির ভাই তোকে কতটা ভালোবাসে? না রে, তিনি আর আমাকে এখন ভালোবাসে না। ইরিনের চোখে পানি টলমল করছে। ইতিহাদ আবারও হাসলো। মুচকি হেসে বলল, তোর এমন মনে হওয়ার কারণ? উনি আমাকে কি বলেছে জানিস? আমি নাকি ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। উনি নিজের আমাকে বলে আমাদের বিয়েটা ভেঙে দেবেন। ওনার এক কলিগ আছে, নাম নাইরা, তাকে বিয়ে করবেন। আমাকে ছবি দেখিয়েছেন, সেই মানে একেবারে ককটেল সুন্দরী। তোর চেয়েও সুন্দরী? আমাকে ককটেল সুন্দরী? ককটেল সুন্দরী কি আমি জানি না, কিন্তু তুই সুন্দরী, খুব সুন্দরী। এরপর তোর কি মনে হয় আবির আমাকে ভালোবাসে? ইতিহাদ হাসছে। ইরিনের কান্না পাচ্ছে। তার প্রিয়তম বন্ধুটিও তার দুঃখ বুঝল না। সবাই এত নিষ্ঠুর কেন? বিগত 1 মাস 26 দিন যাবৎ আবির তাকে এড়িয়ে চলছে। ইরিন কি খুব বেশি বড় হয়ে গেছে যে উনি ইরিনকে মাফ করতে পারছেন না? ইরিন তো খুব বেশি ছোটও নয়। সে একবার যখন বুঝেছে তার ভুল হয়েছে, সে কি আর দ্বিতীয়বার এমন ভুল করবে? এই সহজ কথাটা আবিরের মতো ব্রিলিয়ান্ট ছাত্রের মাথায় কেন ঢুকছে না? ইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও গেটের দিকে তাকালো। কেন জানি লোকজনের আসা যাওয়া দেখতে আজকে খুব ভালো লাগছে। ইতি পাশেই চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাসে চলে গেল। আবির ইরিনের এমন নিহাদকে বিয়ে করার সিদ্ধান্তের কথা বলা বন্ধ করে দেয়, কারণ ইরিনকে সে একটু শিক্ষা দিতে চেয়েছিল। আবিরের অনেক কষ্ট হয়, কিন্তু এটা সবার প্ল্যানেই হয়েছে। মাইমুনা বেগমও ইরিনের সাথে ঠিকমতো কথা বলে না।
আবিরের কথা মতো বাড়ির সবাই ইরিনকে এড়িয়ে চলা শুরু করে। গত মাস আগে থেকেই এমন চলছে। ইরিন আর কষ্ট সহ্য করতে পারে না। সবাই সরাসরি না বললেও ইরিনের কাণ্ডে যে সবাই বিরক্ত ভাব এটাই প্রকাশ করেছে। তাই ইরিনকে সবাই এখন এড়িয়ে চলে। আর ইতিহাদকে ইরিনের আশেপাশে থাকার কথা আবির বলেছে, যেন ইরিনকে দেখে শুনে রাখে, কোনো প্রকার কিছু যেন না হয়। ইরিন যে আজ মরার কথা বলেছে সেটা আবিরের কানে পৌঁছে দেয় ইতিহাদ, কিন্তু আবির সব শুনে হাসে। সবাই সব কিছু জানে, কেবল ইরিন বাদে। ইরিনের কান্না করতে ইচ্ছে করছে অনেক, কিন্তু সব ভেবে আবার কাঁদতেও পারে না। বারবার মাইমুনা বেগমের কাছে ফোন দিচ্ছে ইরিন, তিনি ধরছেন না। তিনিও ইরিনের উপর রাগ। ইরিনের কষ্ট লাগছে। এই মুহূর্তে বাসায় যাওয়া ওর পক্ষে অসম্ভব, সামনেই পরীক্ষা। আবিরও তার উপর রাগ। ক্লাস শেষে মাঝে মাঝে বিকেলবেলা যখন ইতি আর মিতুর সাথে ইরিন ঘুরতে বের হয়, মনে আক্ষেপ হয় ইরিনের। কি সুন্দর দুজন হাতে হাত রেখে হাসে ওরা, চোখে চোখ রেখে মনের ভাষায় কথা বলে। আবির নামক স্বপ্নটা ইরিনকে ভিতর থেকে কতটা কষ্ট দেয়, বাইরে থেকে তার ছিটে ফোটাও যেন আজ করতে পারছে না। সন্ধ্যাবেলা পড়ার টেবিলে বই খুলে রেখে ঝিমোচ্ছিল, এমন সময় মিতু এসে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো, আগাগোড়া সাজগোজ করা। এই সেই উচ্ছ্বাসিত গলায় বলল,